তার মানে তুমি আমাকে করুণা করতে এসেছো? মনে করেন তাই। দেখি হাতটা ছাড়ো। বলেই তসিবার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে যাও। কি করে যাব? আপনি তো আমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছেন না। আমি নিজেই তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবো। আরেকটা কথা, মিমকে আমি আমার জীবনে মেনে নেব না। মিম আমাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টটা এত সহজে বলে যাবো নাকি? বরং মিমকে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সেটা আপনার ব্যাপার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তাহলে আমার সাথে যাবে, ডিভোর্সের অ্যাপ্লিকেশন করে আসবো। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি আমাকে স্পর্শ করবেন না। তাসিবার কথা শুনে আবারও বুকের মধ্যে একটা হটকা লেগে গেছে। তাহলে কি আবার সে আগের মতো হতে যাচ্ছে? ভালোবাসলে তো মানুষকে স্পর্শ করে, আর আপনি হলেন আমার বিবাহিত বউ। তাহলে তো আমার অধিকার আপনাকে স্পর্শ করা। তখন এর ঘুমটাটা উঠিয়েছে। বাহ, তাসিব অনেক সুন্দর তো, টানা টানা চোখ, খাড়া নাক, আব্বার পছন্দ আছে বলতে হবে। আমি তাসিবার দিকে তাকিয়ে আছি, আমার নাকে গুঁতো দিয়ে বলে, তাকিয়ে আছেন কেন এমন করে? আর কিসের অধিকার? কাবিন আর কবুল বলা হলে কি সব কিছুতেই অধিকার হয়ে যায় নাকি? আর ভালোবাসাটা দুই দিক থেকে হতে হয়। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাইছি আমারও তো আপনাকে ভালোবাসতে হবে, তাই না? তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? কি করে ভালোবাসবো? আপনার সাথে তো সোজা বাসর ঘরে দেখা হয়েছে। তবে আমি আপনাকে এখনো মন থেকে মেনে নিতে পারিনি আমার বর হিসাবে। আপনি কি লাভ স্টোরি বেশি পড়েন নাকি সিরিয়াল দেখেন? ওই, আমি এমন কিছু করি না। আপনাকে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারছি না, বাস এইটুকু। কেন বিশ্বাস করতে পারছেন না? কেন বিশ্বাস করতে পারছেন না, একটু শুনতে পারি? আপনি আমার ছোটবেলার বন্ধু? না। স্কুল বা কলেজ ফ্রেন্ড? না। এলাকার পরিচিত কেউ বা আত্মীয় স্বজনদের মধ্যে আপন কিছু লাগেন? না। তাহলে আমি কি করে এক দেখাতে বিশ্বাস করে আমার সব কিছু আপনার হাতে তুলে দিই? বুঝেছি, তার মানে আপনি আমার সম্পর্কে জানতে চান। তা তো ভালোই, ঠিক আছে, সমস্যা নেই। আপনি বলেন কি কি জানতে চান, আমি সব কিছু বলতেছি। আমি তো আপনার নিজের শুনলাম, নিজের কাছ থেকে জানতে চাইনি। আমি আপনার সম্পর্কে আপনার আশেপাশের মানুষজনের নিকট হতে জেনে নিব। আগামী 1 বছর আমি আপনার সম্পর্কে সব কিছুর খোঁজ খবর নিব। যদি সম্পর্কে ভালো কিছু পাই তাহলে আমি সব কিছু আপনার হাতে তুলে দিব। আর যদি খারাপ কিছু পান তাহলে চলে যাবেন? হ্যাঁ, অফকোর্স চলে যাব। থাকার কোনো প্রশ্নই আসে না। আর এই 1 বছর আপনি আমাকে স্পর্শ করবেন না। আমার কাছ থেকে সব সময় 1 হাত দূরে থাকবেন। আর এই 1 বছর আপনি আলাদা রুমে থাকবেন। আমার ইচ্ছা মতো আমি চলবো। আপনি কোনো কিছুতে কিচ্ছু বলতে পারবেন না। আপনার সব কথায় রাজি আছি, তবে একটা কথা আমি মানতে পারবো না, আলাদা রুমে আমি থাকতে পারবো না। কিন্তু কেন? কারণ আমার পরিবারের সবাই আমার সাথে থাকবে, মা বাবা ভাই আর ভাবি। তাদের তেমন কিছুই হয়নি। কথা হলো, আজ এবং আগামী 1 বছর আমরা কোথায় থাকব? দেখুন, আমি চাইলে এ বাড়িতে যে কোনো রুমে গিয়ে রাত কাটাতে পারবো, কিন্তু সবার মনে অনেক প্রশ্ন তৈরি হবে। বউয়ের সাথে না থেকে আলাদা রুমে এসে কেন ঘুমাচ্ছি। তাই আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি এমন কোনো কাজ করবো না যেটা আপনার মতের বিরুদ্ধে যাবে। তাও আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আমার কেন জানি মনে হচ্ছে আপনি মানুষ হিসাবে সুবিধার নন। তাহলে আপনিও শুনে রাখুন, আগামী 1 বছর কেন, 4-5 বছরেও আমি আপনাকে স্পর্শ করব না। আপনি চাইলেও আপনার দিকে তাকাবো না। যান, আমি বাইরে গিয়ে অন্য রুমে গিয়ে শুলাম। দেখি গুলি মারি আপনার রূপের। যান, আমার মেয়ে মানুষের অভাব আছে নাকি? আমার অফিসে কত মেয়ে আমার জন্য পাগল। যান, আপনি থাকেন একা রুমে। আমি গেলাম। তখন আমার মনে হলো, আরে আমি কেন বাইরে যাব, ওকে পাঠাবো অন্য রুমে। এই শোনেন, আপনি বের হন আমার রুম থেকে। মানে আমি কোথায় যাব এত রাতে? যেখানে খুশি সেখানে যান, আমার কি। এই রুমে আপনাকে আমি ভুলেও থাকতে দেবো না, বের হয়ে যান। আরে আমি তো এই বাড়ির সিঁড়িটা পর্যন্ত চিনি না, তাহলে যাব কি করে? আর কথা হয়েছে আপনি থাকবেন অন্য রুমে, তাহলে আমি যাব কেন? কারণ বাড়িটা আমার, আর রুমটাও আমার। আপনার বাড়িতে গেলে আপনি যা বলবেন তাই হবে। দেখি, আসেন আমার সাথে। কি হলো, আসেন। যদি কেউ জিজ্ঞেস করে আমি বাইরে কি করছি তাহলে কি বলবো? বলবেন আমি আপনাকে রুম থেকে বের করে দিয়েছি। শোনেন, আপনাকে আমি বিয়ে করতে চাইনি, শুধু সবার রিকোয়েস্ট করেছি তাই বিয়েটা করেছি। আর আপনাদের মতো মেয়েকে আমি ভালো করে চিনি। আসেন আমার সাথে, বলে তাসিবার হাত ধরে টেনে বাইরে নিয়ে এসেছি। আপনার সাথে 1 বছর কেন, আমি এক মুহূর্তও থাকতে রাজি নই। আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাব।
হ্যাঁ যান, তাতে আমার কি, বলে মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে এসে শুয়ে পড়েছি। ধুর, এই জন্য আমি বিয়ে করতে চাইনি। আজকাল মেয়েরা নিজেদের কি মনে করে কি জানি। যাক, এবার শান্তিটা একটু ঘুমাই বলে চোখগুলো বন্ধ করেছি। এমন সময় দরজায় জোরে জোরে কেউ কেউ নক করছে আর বলছে, সৌরভ, দরজাটা খোল, তা না হলে তোর কপালে খারাপই আছে। দেখুন আব্বাজান আমাকে রুম থেকে বের করে দিয়ে নিজে কত শান্তিতে দরজা বন্ধ করে ঘুমাচ্ছে। আমি না করেছি আপনাকে যে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েন না, তাও দিয়েছেন। কিরে সৌরভ, তুই তোশিবাকে রুম থেকে বের করে দিছিস কেন? কারণটা ওকে জিজ্ঞেস করেন, তাহলেই তো হবে। কারণটা হলো উনি আমাকে বলেছে রাতে মেয়েদের সাথে কথা বলবে ফোনে, আর যা খুশি তা করবে, আমি যেন কিছু না বলি আপনাকে। কিন্তু আমি বলেছি বিয়ের আগে যা করেছেন করেছেন, আজকের পর থেকে আর কোনো মেয়ের সাথে কথা বা দেখা করা বন্ধ করে দিবেন। তখনই উনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। সি সৌরভ, তুই আজও চেঞ্জ হবি না? তোকে যে কারণে তোশিবার মতো সুন্দর একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছি, তাও তুই ওইসব মেয়েদের সাথে কথা বলিস? আরে, আগে তো আমার কথাটা শুনবেন। তোর কোনো কথাই আমি শুনবো না। মা তোশিবা, আমরা সবাই তোর সাথে আছি। যদি তোর কোনো কথা না শোনে, তুই শুধু আমাকে বলবি, দেখবি বাদর কি করে সোজা করি। আব্বু, উনি আরও কিছু কথা বলেছেন। কি কথা বলেছে? বলেছে উনি আমাকে বিয়ে করতে চায়নি, ওনাকে নাকি জোর করে বিয়ে করিয়েছেন। আর ওনার নাকি মেয়ে মানুষের অভাব নেই, অফিসে নাকি কত মেয়ে ওনার জন্য পাগল। নতুন বউয়ের সাথে বাসর ঘরে এই কথাগুলো বলতে তো লজ্জা করেনি? কেন বলেছি তার তো একটা কারণ আছে, তাই না? শোন সৌরভ, তোর জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছে, এলাকার সবার কাছে আমার মাথা নত করে চলতে হয়েছে, তাই তোকে নিয়ে এইখানে এসেছি। তোশিবা যদিও গ্রামের মেয়ে, কিন্তু অনেক ভালো জ্ঞান বুদ্ধি আছে, আর রূপে গুণে সব দিক দিয়ে ভালো। তাহলে কেন তুই এমন করছিস? কিন্তু তোশিবা তো বলেছে আগে আমায় যাচাই করবে, তারপর আমার সাথে এক রুমে থাকবে, তাই তো আমি ওকে রুম থেকে বের করে দিয়েছি। মা তোশিবা, তুমি কি সৌরভকে এই কথা বলেছো? আব্বাজান, আপনার বিশ্বাস হয় আমি এমন কথা বলতে পারি? না মা, আমার তো এই কথা কোনোদিনই বিশ্বাস হবে না। কি, এত বড় মিথ্যা কথা? আম্মু, তুমি তো আমায় বিশ্বাস করবে? কেন আপনার কথা বিশ্বাস করবে? আচ্ছা, আপনার মাথা ছুঁয়ে আমি বলতেছি, এই রকম কথা কোনো সময়। কি রে, ওর মুখ চেপে ধরেছিস কেন? তো কি করব, ও তো আমার মাথা ছেড়ে কসম খাচ্ছে, আর আমার সামনে এত বড় মিথ্যা কথা বলবে, তাও আবার আমার মাথা সে। আচ্ছা, আমি মেনে নিয়েছি তোশিবা এমন কথা বলেনি, আমার আটটা সরিয়ে বলে। এবার তো সবাই বিশ্বাস করেছেন। হ্যাঁ মা, বিশ্বাস করেছি। শোন, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস সব কিছু ভুলে তোশিবার সাথে সংসার করবি। হ্যাঁ, তা বলেছি তো, আর এখনো বলতেছি তোশিবাকে অনেক সুখে রাখবো। ঠিক আছে মা তোশিবা, এবার খুশি তো? ওনাকে বলতে বলেন যে কোনো দিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই তোমার গাছেও কথা দিলাম, তোমাকে কোনোদিন ছেড়ে কোথাও যাব না, আর কোনো কষ্টও দেব না। আব্বা যান, এবার আপনারা যান, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে? আমি জীবনেও দেখিনি এমন মিথ্যাবাদী মেয়ে। তুমি মিমের সম্পর্কে কার কাছে শুনেছো? আব্বাজান আমাকে সব কিছু বলেছে। আপনি আপনার প্রথম স্ত্রী মিমকে অনেক ভালোবাসতেন। হ্যাঁ, অনেক ভালোবাসতাম, নিজের চাইতেও বেশি। তবে মিম যে আমার কেমনভাবে রেখে চলে যাবে তাও কোনোদিন ভাবিনি। আসলে আমি যাকে বেশি ভালোবাসি সে আমাকে রেখে চলে যায়। আচ্ছা, মিম এখন কোথায়? উনি মরে গেছেন নাকি আপনাকে ছেড়ে চলে গেছে? প্লিজ বলেন না, প্লিজ প্লিজ। যেহেতু তুমি জেনে গেছো, সেহেতু তোমার কাছে লুকিয়ে রাখতে চাই না। তাহলে শোনো, মিম ছিল আমার প্রথম ভালোবাসা আর প্রথম স্ত্রী। আমাকে ছাড়া এক রাতও কোথাও ঘুমায়নি, সবসময় আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছে। তবে আমি শুনেছি মিম বেঁচে আছে। তাহলে মিম আপনার কাছে এখন নেই কেন? আর ওনাকে রেখে আমাকে বিয়ে করেছেন কেন? কেন তোমাকে বিয়ে করেছি তাহলে শোনো। তোশিবা অনেক আগ্রহ নিয়ে কাছে এসেছে। আমি আপনার দ্বিতীয় স্ত্রী তা জানি, কিন্তু আপনার প্রথম স্ত্রী আপনাকে ছেড়ে গেছে কেন সেই কারণটা আমাকে জানতে হবে। যদি না বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে চলে যাব। আর এইটা জানা আমার অধিকার, কেন উনি আপনাকে ভালোবেসে বিয়ে করার পরেও আপনাকে ছেড়ে চলে গেছে। বাসর ঘরেই তোমার সব জানা লাগবে? হ্যাঁ লাগবে, কারণটা যদি না বলেন তাহলে আমিও আপনাকে ছেড়ে চলে যাব। চলে গেলে যাবে, এখন বলতে পারবো না, আমার অনেক ঘুম পাচ্ছে, সকালে বলবো কেমন? এখন আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও প্লিজ। না, তা হবে না। আগে আমি সব শুনবো, তারপর আপনাকে শান্তিতে ঘুমাতে দেব। বলেন বলছি, তা না হলে আমি কান্না করতে থাকবো কিন্তু। আরে কি হচ্ছে, কান্না করছো কেন? থামো বলছি।
শোনো। হ্যাঁ বলেন। চোখের পানি মুছে অনেক আগ্রহ নিয়ে আমার পাশে এসে বসছে। মিমকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু বিয়েটা হয়েছে আমাদের দুই পরিবারের সহমতে। আম্মু অনেক আগ্রহ নিয়ে মিমকে বউ করে আনছিল। মিম আর আমার সংসার ভালোই কাটছিল। আমাদের বিয়ের 6 মাস সময় তখন মিমের প্রেগনেন্ট হয়। মিম চাইনি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে, আর আমি বলেছি যেহেতু তুমি প্রেগনেন্ট হয়ে গেছো সেহেতু বাচ্চাটা নষ্ট করার দরকার নেই। কিন্তু মিম রাজি নয়, সে বাচ্চা নষ্ট করে দেবে। আমাকে না জানি সে বাচ্চাটা তার মায়ের সাথে গিয়ে অ্যাবর্শন করে নেয়। তুমি জানো তো শিবা, তখন আমার অনেক কষ্ট হয়েছিল। আমি সারা রাত কান্না করেছি। বাচ্চা অ্যাবর্শন করার পর থেকে মিমের মাঝে একটা পরিবর্তন চলে আসে। আগের মতো আমার সাথে তেমন একটা ভালো ব্যবহার করে না। আমার অফিসে গিয়ে রোজ রোজ ঝগড়া করে, কিন্তু কেন এমনটা করে আমি নিজে বুঝতে পারছি না। মিমের ব্যবহার দিন দিন আমাকে কষ্ট দিতে থাকে, তাই আমি অফিসে ঠিকমতো যাওয়া আসা করি না। সবসময় মিমের পাশে থেকে সময় কাটানোর চেষ্টা করতে থাকি। মিম আমার সাথে কেন এমনটা করে তা বোঝার চেষ্টা করতে চাইলাম। বিয়ের পর মিম একদম ওর বাপের বাড়িতে কম যেত, তবে বিয়েটা কিন্তু ওর মা রাজি ছিল না, কারণ মিমের মা চাইছে মিমের বিয়ে ওনার পছন্দের ছেলের সাথে দেবে। কিন্তু মিম আর ওর বাবার জন্য বিয়েটা আমার সাথে হয়েছে। হঠাৎ একদিন মিমের মা এসে মিমকে বাড়িতে নিয়ে যায়, আর তখন থেকে মিম আমার সাথে মিথ্যে কথা বলতে থাকে। আমি একদিন অফিসের একটা কাজে ক্লায়েন্টের সাথে মিটিংয়ে কফি হাউসে গেছি। তখন থেকে মিম একটা ছেলের সাথে ওই কফি হাউসে গেছে। আমি আড়ালে গিয়ে মিমকে কল করেছি। মিম আমাকে কি বলেছে জানো? কি বলছে? বলেছে মিম বাসায় বসে আছে আর টিভিতে নাটক দেখছে। আমি মোবাইলে মিমের আর ওই ছেলেটার কিছু ছবি তুলে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসেছি। বাড়িতে এসে মিমকে কিছু বলিনি, কারণ সংসার অশান্তি তৈরি করতে চাইনি। বিয়ের 1 বছর পার হয়ে গেছে। আমি মিমকে বলি এবার তো একটা সন্তান নেওয়া দরকার আমাদের। মিম বলে আরও কিছুদিন যাক, তারপর সন্তান নেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে একটা সন্তান বালক নিয়ে এসো। আর শোনো, আমি বাড়িতে থেকে বোরিং ফিল করি, তাই আমি একটা জব করব। তখন আমি বলি, কেন? আমাদের নিজের এত কিছু থাকতে তুমি জব করবে কেন? যদি এতটাই খারাপ লাগে তাহলে তুমি আমার সাথে আমাদের অফিসে জয়েন করো। আমি তো তোমার মতো ফালতু অফিসে কাজ করব না। আমি ফেমাস হতে চাই, যারা আমাকে এক নামে চিনবে। মানে তাহলে তুমি কি করতে চাও? প্লিজ মিম, এমন কিছু করো না। কি দরকার এসব করার? দরকার আছে, আর আমার নিজের পার্সোনাল বলতে তো কিছু আছে নাকি? কি দরকার এত কিছু করে? দেখো, আমাদের 2টা সন্তান হবে। তুমি ওদের নিয়ে সংসার সামলাবে, ওদের বড় করবে, আর আমি তোমাকে অনেক ভালোবাসবো। দুজন অনেক সুখে থাকবো। আমি তো কোনোদিন মা হব না। মানে কি বলতে চাচ্ছ তুমি? বুঝতে পারোনি? আমি অপারেশন করে নিয়েছি, কোনোদিন মা হওয়ার ইচ্ছে আমার নেই। তখন আমি মিমকে থাপ্পড় দিই। মিম মাটিতে পড়ে যায়। আমার সেদিন অনেক রাগ ওঠে। মিমের উপর রুম থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় বসে জীবনে প্রথম ড্রিঙ্ক করে বসি। রাস্তায় খারাপ ব্যবহার করার পরে পুলিশ আমাকে থানায় নিয়ে নেয়। সকালে আব্বু কি আমাকে থানা থেকে আনে, আর মিম তার বাপের বাড়ি চলে যায়। বিকেলে আমাদের বাড়িতে মিম পুলিশ পাঠায়। আমরা নাকি মিমকে মেরে বাড়ি থেকে বের করে দিই। এলাকায় আমাদের নামে নানা কথা রটে দেয় মিমের মা। পুলিশকে আব্বু বুঝিয়ে পাঠিয়ে দিয়ে আদালত থেকে আগাম চাবি নিয়ে দেয়। আমি রাতে মিমের কাছে গিয়ে ক্ষমা চাই। আমি এমন কথা বলেছি, যা হওয়ার হয়ে গেছে। যাদের সন্তান হয় না তারা কি সংসার করে না? তখন মিম বলে, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। আমি তোকে জেলের ঘাড়ি টানাবো। আমার গায়ে হাত তোলার সাহস হয় কি করে তোর? মিম সরি, রাতের কথাটা শোনার পর মাথাটা খারাপ হয়ে গেছিল। প্লিজ, যা হওয়ার হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও। যা বলার আদালতে গিয়ে বলিস। আগামী কিছুদিনের মধ্যে তোর পরিবারের সবাইকে জেলে ঢোকাবো, আর তোকে ডিভোর্স দেবো। না মিম, প্লিজ এমনটা করো না। তখনই মিমের মা দারোয়ান এনে আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, বৃষ্টিতে ভিজেছি, তাও মিম আমার জন্য একটু দয়া হয়নি। আমার সামনে মিম ওই ছেলেটার হাত ধরে গাড়িতে করে উঠে আবার চায়। তাই আমি ওই ছেলেটাকে মিমের সামনে অনেক মেরেছি। তা দেখি মিম আমার কলার ধরে, এরপর মিম আমাকে সবার সামনে এসে থাপ্পড় দেয়। আমি মিমকে সবার সামনে থাপ্পড় দিয়ে চলে এসেছি। আমার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। আমি একদম বাজে দিকে চলে যাচ্ছিলাম। মিম আমাকে আদালতে দাঁড় করিয়েছে। আদালত থেকে আমাকে জিজ্ঞেস করেছে মিমকে নিয়ে খাবো কি না। আমি বলেছি খাবো, কিন্তু মিম রাজি হয়নি। তাই আমাদের ডিভোর্সের জন্য নোটিশ পাঠায়। আমি ফিরিয়ে দিই। তারপর আব্বু আমাকে এখানে 6 মাস হলো নিয়ে এসেছে, আর তোমার সাথে আজকে বিয়ে দিয়েছে। আপনি মিমকে অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ, অনেক। তবে এখন অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমোতে দাও প্লিজ। ওই আপনি তো ডিভোর্সের কাগজে সাইন করেননি যে
যদি মিম আবার আপনার জীবনে ফিরে আসতে চায় তাহলে কি মিমকে বউ হিসেবে মেনে নেবেন? সেটা সময় বলে দেবে। আর মিম কোনোদিন আসবে না আমার জীবনে। তুমি প্লিজ নিশ্চিন্তে এখন ঘুমাও। সাইনটা করলে কি হতো? যদি মিম আমার জীবনে ফিরে আসে তবু আমি মিমকে মেনে নেব না। এবার তো খুশি হয়েছো? এখন আমাকে ঘুমোতে দাও প্লিজ। আচ্ছা, বাসর ঘরে তো অনেক কিছু হয়, তাহলে আমরা কি কিছুই করব না? দেখো তো শিবা, এখন একটু আমাকে ঘুমোতে দাও। আর তুমি তো আমাকে যাচাই করবে, তাহলে কিছু করা যাবে না। এখন তুমি ঘুমো। ঠিক আছে। বলে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়েছে। তা শিবা আমার বুকের উপর শুয়েছে কেন? আমার তো ঘুম আসবে না। কে শোনে কার কথা? তো শিবা জোর করে আমার বুকের উপর শুয়ে পড়লো। আমি আর বাধা দিইনি। আমি ওর কপালে ছোট করে একটা কিস করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তোশিবা রুমে নেই। আমি ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করতে বসেছি, অমনি কলিং বেল বেজে উঠেছে। ভাবিকে দরজা খুলেছে। তুমি এখানে? আর তোমাকে এই বাড়ির ঠিকানা কে দিয়েছে? ভাবি কে এসেছে? তখনই চেয়ে তো আমি পুরো অবাক হয়েছি। খাবার টেবিল ছেড়ে দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে। আর তোশিবাকে দেখি ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেছে। দরজা দিকে তাকিয়ে দেখি আমার প্রথম স্ত্রী মিম দরজাটি ঢুকতেছে, আর দ্বিতীয় স্ত্রী তোশিবা বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেছে। আমি একবার মিমের দিকে আরেকবার তোশিবার দিকে তাকাচ্ছি। তোশিবা দ্রুত হেঁটে চলে যাচ্ছে। তখন আমি গিয়ে ওর হাত ধরেছি। আপনার প্রথম স্ত্রী চলে এসেছে, তাই আমার কোনো প্রয়োজন নেই আপনার কাছে। আর আপনার সাথে মাত্র একদিনের সংসার আমার। এই একদিন আপনি খুব সহজে ভুলে যেতে পারবেন, তাই আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। মানে তুমি কোথায় যাচ্ছ? বলেই তোশিবাকে টান মেরে আবার কাছে নিয়ে এসেছি। মিম তাকিয়ে আছে আমার দিকে। মিম, তুমি এখানে কেন এসেছো? আমার স্বামীর বাড়িতে আসবো না তো কোথায় আসবো তাহলে? কোনটা তোমার স্বামীর বাড়ি? সৌরভ, তুমি আমার স্বামী, আর এটা আমার স্বামীর বাড়ি। আর তাছাড়া আমি নিজে থেকে আসিনি, আমাকে এখানে আসতে বলা হয়েছে। কে বলেছে তোমাকে আসতে এখানে? রাতে সৌরভের নাম্বারে ফোন করেছিলাম, তখন একটি মেয়ে ফোন রিসিভ করেছে। সেই মেয়েটি আমাকে এই বাড়ির ঠিকানা দিয়েছে। আর আমার নাম্বার তুমি কোথায় পেলে? নাম্বার না পাওয়ার কি আছে? আমার স্বামীর নাম্বার আমার কাছে থাকবে না তো থাকবে কার কাছে? আমি জানি সৌরভ, তুমি আমাকে এখনো ভালোবাসো। কে বলেছে তোমাকে ভালোবাসি? তখনই তোশিবা বলে, আমি বলছি আপনি আপনার প্রথম স্ত্রীকে এখনো অনেক ভালোবাসেন, আর আমি বলছি ওনাকে এই বাড়িতে আসতে। তোশিবা তুমি বলেছো, কিন্তু কেন? আপনার মোবাইলে গতকাল রাতে ফোন করেছে উনি, তখনই বলেছি আমি আসতে। আর তাছাড়া রাতে আমি আপনার বুকের উপর শুয়েছিলাম, কিন্তু আপনি বারবার ঘুমের মাঝে মিমের নাম নিয়েছেন। তখনই আমি বুঝতে পারি আপনি মিমকে এখনো ভালোবাসেন। তার জন্য তুমি এই মেয়েটাকে আসতে বলবে? সৌরভ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মানে কিসের ভুল, কিসের ক্ষমা? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর কোথাও কোনো সময় দেখা হয়েছে নাকি? আমার সঠিক মনে পড়ছে না। তোশিবা, তুমি চলো রুমে যাবে, আর ব্যাগটা দাও আমার কাছে। এর পরিণাম কিন্তু ভালো হবে না। আর তোমার সাথে কিন্তু আমার এখনো ডিভোর্স হয়নি, তাহলে তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেছো কি করে? ইচ্ছে করলে তোমাকে আমি এখনো জেলে পাঠাতে পারি। কে বলেছে ডিভোর্স হয়নি? তুমি নিজে ডিভোর্স দিয়েছো, আর এখন এসছো আবার আমার জীবনে নরক করতে। আমি নরক করব কেন? তুমি নিজেই সেটা ভালো করে জানো। আচ্ছা তুমি এখন যাও, তা না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আর তুমি পারলে আমাকে জেলে পাঠিয়ে দেখো। কি এত বড় সাহস তোমার? দেখাচ্ছি। তখনই যে দেখে একজন পুলিশ আর মিমের মা দুজনে ভিতরে এসছে। দেখুন মিস্টার সৌরভ, মিম এখনও আপনার আইনত স্ত্রী। আর ওনাকে না জানিয়ে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, এখন আবার ওনাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন মানে? দেখুন, ওর সাথে আমার 6 মাস আগে ডিভোর্স হয়ে গেছে, এখন আবার এসেছে কোনো মতলব নিয়ে। এই সেই ডিভোর্স কাগজ, এখানে তো আপনার কোনো সাইন নাই। আর যেহেতু সাইন করেননি সেহেতু ডিভোর্স হয়নি। সুতরাং মিম এখনও আপনার স্ত্রী। যদি আপনারা ওনার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনাকে আমি থানাত নিতে বাধ্য হব, কারণ এখনও আপনাদের সে পুরনো মামলা শেষ হয়নি। তোশিবা, তুমি দেখছো তো মিম কেমন? তুমি সব কিছু জেনে কেন এই মেয়েকে এখানে আসতে বলেছো? শাশুমা, আজ নয়তো কাল মিম কারো না কারো কাছে থেকে জেনে যেত। তবে আপনাদের কোনো সমস্যা নেই, আমি নিজেই আজকে বাড়ি ছেড়ে চলে যাব। মিম, আপনি আপনার স্বামীর সাথে সংসার করতে পারবেন। তুষিবা, তোমার কি হয়েছে? রাতে তুমি কি বলেছো আর এখন কি বলতেছো? আমি ঠিকই বলছি, আর আমি আপনাকে ভালোবাসতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাইছি, কিন্তু আব্বুর জন্য আপনাকে বিয়ে করতে হয়েছে। তুমি মিথ্যে বলছো।
সত্যি মিথ্যা জেনে আপনার কোনো লাভ নেই। এখন আপনার প্রথম ভালোবাসা আর প্রথম স্ত্রী সব আছে। আমি চলে গেলে আপনার জন্য আরো ভালো হবে। আমাকে যেতে দিন প্লিজ। তুমি চাইলে এখন যেতে পারবে না। তুমি বিয়ের আগে বলতে আমি নিজে থেকেই বিয়েটা ভেঙে দিতাম। তবে এখন তুমি আমার স্ত্রী, আমি তোমাকে এত সহজে মুক্তি দিচ্ছি না। আমার জীবন নিয়ে খেলার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমাদের ড্রামাটা বন্ধ করো, আমার মাথা ব্যথা করছে। আমি এখন একটু একা থাকতে চাই। এই, তোমার রুম কোনটা? আমি রুমে গিয়ে একটু ফ্রেশ হব। ওই তো উপরে ডান দিকের রুমটা। তুসিবা তুমি বোকা নাকি? নিজের সঙ্গে নিজে এমনভাবে ভাঙে নাকি? ছাড়ুন, আমি যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনাদের পরিবারের ঝগড়া পরে করবেন। এখন বলেন, মিমকে আপনারা এই বাড়িতে থাকতে দিবেন তো? না, ওকে এ বাড়িতে থাকতে দেব না। আপনারা যা করার করেন, আমি ওকে জীবনে মেনে নেব না। তাহলে আপনি আর আপনার বাবা দুজনে এখনই আমার সাথে থানায় চলুন। দেখুন স্যার, মিমকে এই বাড়ির ছেলের বউ হিসেবে মেনে নিবে। আবাজান কি হলো, চুপ করে আছেন কেন? ঠিক আছে সৌরভ, মিমকে বউ হিসেবে মেনে নি। মিম তুমি যাও, উপরে যাও, সৌরভ রুমে আছে। তাহলে আমি চলে যাই। আপনি ভালো থাকবেন। কেমন কি হচ্ছে এটা সবাই দেখছে তো? দেখুন তাতে আমার কি, বলেই তুসিবাকে নিয়ে উপরে চলে আসতেছি। মিম পিছু পিছু আসতেছে। মিমকে দেখে সোজা তুসিবাকে নিয়ে রুমে চলে আসলাম। আপনি যাকে এত বেশি ভালোবাসেন সে তো এসেছে, এবার তাকে নিয়ে সংসার করেন। আর হ্যাঁ, আমাকে স্পর্শ করতে না করেছি, তাও কেন করেছেন? করেছি তার কারণ তুমি আমার বিবাহিত বউ। দেখি তোমার গালে কালি লাগছে। কোথায় কালি লাগছে? মিথ্যা কথা কেন বলেন আমাকে? এই, আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? ছাড়েন বলছি। বলে নিজেকে ছাড়িয়ে নিলাম। কেন? এর আগে তো কতবার এমন করে ধরেছি, তখন তো কিছু বলতে না। আর আমাকে তো ধরতে বলতে তুমি, তাহলে আজ কেন এমন করছো? তাহলে আজ থেকে আমি এই রুমে ঘুমাবো। আর হ্যাঁ, এই রুমটায় আমি আর তুমি থাকবো, কেমন? হ্যাঁ, আপনারা এই রুমে থাকবেন। তাহলে আমি যাই। আর হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তার জন্য জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু যাকে ভালোবাসি না তাকে ছেড়ে গেলে আমার একটুও কষ্ট হবে না। তার মানে তুমি আমাকে ছেড়ে যেতে চাও? হ্যাঁ, কারণ আমি আপনাকে ভালোবাসি না আর পছন্দও করি না। তবে আজকে বাড়ি ছেড়ে যাব না, কিছুদিন আপনাদের বাড়িতে গেস্ট হিসেবে থেকেই যাব। কি বলেন? যা মন চায় তাই করো। তবে মিম, তুমি যে কাজে এসেছো সেটা সহজে কোনোদিন সফল হবে না। দেখি সরো। তুসিবা আর মিমকে রেখে আমি বাইরে বেরিয়ে এসেছি। কিরে তোসিবা কোথায়? উপরে আছে বলে সোজা বাইক নিয়ে বেরিয়ে গেলাম। বাইরে এসে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তবে ওদের কাউকে কিছু বলেনি যে মিম ফিরে এসছে। দুপুর করে বিকেল বাড়িতে গেছি। ভেতরে ঢুকতে দেখি মিম নিচে বসে আছে। আমি উপরে উঠে যাচ্ছি তখনই। সৌরভ, একটু দেখো না, চোখে কি যেন পড়েছে। প্লিজ দেখে দাও না, অনেক জ্বালা করছে। তাতে আমার কি? আমি জানি তুমি এটা নাটক করতেছো। তখনই দেখি মিমের চোখ ডলতেছে আর কান্না করতেছে। আমার নিজের কাছে খারাপ লাগছে। যাই দেখি চোখে কি পড়েছে। কাছে গিয়ে হাতটা সরিয়ে জিজ্ঞেস করেছি, কোন চোখে? ডান চোখে। আমি চোখটা খুলে ফু দিতেছি, তখনই তসিবা এসে হাজির হয়েছে। আমি তসিবাকে দেখে মিমকে ফু দেওয়া ছেড়ে দাঁড়িয়ে গেছি। বাহ ভালো, বাহ ভালো তো। আবার নতুন করে পুরনো প্রেম জেগে উঠেছে। কিছুদিন গেলে তো সব বলে নতুন করে আবার ভালোবাসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তা একদম সত্য। মিম, তুমি কি ভাবছো আমি তোমার প্রেমে পড়বো? তোসিবা, তুমি আমার সাথে এসো বলে তোসিবাকে টেনে নিয়ে আসছি। গরুর মতো টেনে খেচড়ে আনছেন কেন? তুমি কেন এমন করতেছো? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনাকে আমার বিশ্বাস করতে খুব কষ্ট হবে, সারাক্ষণ সন্দেহ করব, কারণ আমি পারবো না আপনাকে অন্য মেয়ের সাথে থাকতে দিতে। তোমাকে তো কথা দিয়েছি আমি তোমাকে অনেক সুখে রাখবো আর অনেক ভালোবাসবো, তোমায় খুব খেয়াল রাখবো। একসাথে দুই নৌকার মাঝি হবার খুব ইচ্ছে আপনার, তাই না? এমন করে কথা বলতেছো কেন? আমি এমনি। শোনেন, আজ রাতে আমার সাথে এক জায়গায় যেতে হবে, কেমন? কোথায় যাবে? আপনাকে নিয়ে আমি পালিয়ে যাব, যাবেন আমার সাথে? কি? দেখছেন, আমি জানতাম আপনি আমাকে নয় মিমকে ভালোবাসেন। বাদ দেন এসব ফালতু কথা। তার চাইতে ভালো আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তোমাকে কোথাও যেতে দিলে তো যাবে। সময় বলে দিবে যেতে দিবেন কি দিবেন না। এখন আমি যাই, আমার ভালো লাগছে না। ভাবি, একটু পানি দেন তো। দিতেছি। তখনই চেয়ে দেখি দুই দিক দিয়ে দুজন পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখি তোসিবা আর মিম আমার সামনে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। দুই বউ পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। কার হাতে গ্লাসটা নেবো চিন্তায় আছি। ঠিক তখনই ভাবিও পানির গ্লাস নিয়ে এসেছে। আমি ভাবির হাতের গ্লাসটা নিয়েছি। অমনি তোসিবার হাতের পানিটা আমার মাথার উপর ঢেলে দিয়েছে।
আরে তোশিবা কি করলে এটা? একদম ঠিক করেছি। আপনি আমার হাতের গ্লাসটা না নিয়ে ভাবিটা নিয়েছেন, এর মানে মিম যাতে কোনো কষ্ট না পায়, তাই আপনি এমনটা করেছেন। হ্যাঁ তোসিবা, তুমি সত্যি বলছো। সৌরভ এখনও আমাকে অনেক ভালোবাসে, তাই তো আমাকে কষ্ট দিতে চায় না। মিম, তোমাকে আমি ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবো না। তখনই যে দেখি তোশিবা মন খারাপ করে চলে গেছে। আমি তোশিবার পিছু পিছু গেছি। তোশিবা রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিতে চাইছে। আমি গিয়ে দরজাটা আটকাতে গেছি, আর আমার হাতে দুই দিক থেকে চাপ লেগেছে। আমি বলে চিল্লিয়ে উঠি। কি হয়েছে আপনার হাতে দেখি? বলেই তোশিবা আমার হাত ধরতে চাইছে। আমি একটু ভাব নিয়েছি। কিছু হয়নি, দেখি তুমি ছাড়ো দরজাটা। একটু আস্তে লাগানো যায় না নাকি? আগে হাতটা দেন। আরে আঙুলে তো ঠসা পড়ে গেছে। আপনি একটু বসেন, আমি এক্ষুনি বরফ নিয়ে আসতেছি। দেরি করো না কিন্তু, তাহলে আবার অন্যজনে চলে আসবে। ভালোই তো মজা নিতেছেন। আচ্ছা তোশিবা, তোমার বাড়িতে যাবে কবে? আগামীকাল যাব, তবে মনে তো হচ্ছে আমার একা যেতে হবে। কেন, তুমি একা যাবে কেন? আব্বু অসুস্থ, আর আমার তো 4-5টা ভাই বোন নেই যে আমাকে এসে নিয়ে যাবে। তুমি তোমার বাবা মার একমাত্র মেয়ে, তাহলে আমার মতো বিবাহিত একটা ছেলেকে বিয়ে করেছো কেন? এটা আপনার না জানলেও হবে। এখন একটু চুপ করে বসে থাকলে আমার কাজটা করতে পারবো। কি করে ভালোবাসি বলেন? আপনাকে তো বিশ্বাস করা যাচ্ছে না। আপনি এখনো মিমকে আমার থেকে বেশি ভালোবাসেন। ঠিক আছে, আমরা দুজনে আগামীকাল তোমাদের বাড়িতে যাব, কেমন? আর মিমকে নতুন করে ডিভোর্স দেবো, তাহলে তো সব ঝামেলা শেষ। দরকার নেই, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আর আমি যাকে ভালোবাসি সে আমার জন্য অপেক্ষা করছে। বরং আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, তাহলেই হবে। সত্যি তুমি অন্য কাউকে ভালোবাসো নাকি? হ্যাঁ, অনেক বেশি। আর আপনাকে তো বিয়ে করেছি, আমার আব্বু আমাদের অনেক সহযোগিতা করেছে। আর উনি বলেছে আপনাকে বিয়ে করে যাতে এই মিমের জায়গাটা নিয়ে নেই। তাছাড়া আব্বু আম্মু বলছে, তাই আপনাকে বিয়ে করছি। তার মানে তুমি আমাকে করুণা করতে এসেছো? মনে করেন তাই। দেখি হাতটা ছাড়ো। বলেই তোশিবার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে যাও। কি করে যাব? আপনি তো আমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছেন না। আমি নিজেই তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবো। আরেকটা কথা, মিমকে আমি আমার জীবনে মেনে নেব না। মিম আমাকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টটা এত সহজে বলে যাবো নাকি? বরং মিমকে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সেটা আপনার ব্যাপার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তাহলে আমার সাথে যাবে, ডিভোর্সের অ্যাপ্লিকেশন করে আসবো। তখনই সে দেখি তোশিবার ছেলেটা কালো করে এনেছে। আমি রুম থেকে বেরিয়ে গেছি মন খারাপ করে। ছাদের উপর চলে এসেছি। ছাদের উপর ব্রেঞ্চে বসে আছি। আসলে কেন আমার সাথে এমনটা হয়? যাকে ভালোবাসতে চাই সে আমার সাথে এমনটা করে। আকাশের দিকে তাকিয়েছি, আজকে ছাদটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। হঠাৎ কাঁধের উপর কারো স্পর্শ পেলাম। সে দেখি মিম বসা থেকে দাঁড়িয়ে গেছে। তুমি এখানে কেন এসছো? তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আমার কথাগুলো শোনো। না, তোমার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা মিম, তুমি আবার কেন এসেছো আমার জীবনে? আমি তো তোমাকে মুক্ত করে দিয়ে চলে এসেছি অনেক দূরে। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমার থাকতে অনেক কষ্ট হয়। আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কি করব বলো? তোমার কিচ্ছু করা লাগবে না, প্লিজ। তুমি আমার জীবন থেকে চলে যাও। তোমার মুখ দেখতে নিজের ঘৃণা হয়। আমি চলে যাব, থাকার জন্য আসিনি, এসেছি একটু সুখের সন্ধানে। আমি সত্যি বলছি, তোমার আর তোসিবার মাঝে কোনোদিন বাধা হয়ে থাকবো না। যেহেতু বাধা দিবে না, তাহলে এসেছো কেন? যত সব নাটক করতে পারো। তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করার কোনো মানেই হয় না। বলে চলে আসতেছি, তখনই মিম পেছন থেকে আমার হাত ধরেছে। প্লিজ আমার কথাগুলো শোনো, তারপর তুমি যা বলবে তাই হবে। ছাড়ো তুমি, বলে হাতটা ছাড়িয়ে নিয়েছি। আমি চাই না তোমার জন্য তোশিবার সাথে আমার কোনো ঝামেলা হোক। মিম প্লিজ, তুমি বাড়ি থেকে চলে যাও। আমি চাই না তুমি এখানে থেকে আমাদের সংসারে অশান্তি তৈরি করো। বলেছি তো চলে যাব, থাকতে আসেনি, এসেছিলাম পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে। তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না, তুমি চলে যাও। আর আগামীকাল তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুমি যা করার করো। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমাকে লাস্ট একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। দেখো মিম, যা হবার নয় তা কেন বলছো? তোমাকে আমি সুযোগ দিতে পারবো না, আর তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে না, এটা আমি ভালো করে বুঝতে পারছি। তুমি যে উদ্দেশ্যে এখানে এসেছো তা কোনোদিন সফল হবে না। সবচেয়ে ভালো হবে তুমি এখান থেকে ভালো ভালো চলে যাও। মিমের দিকে তাকে দেখি মিম কান্না করছে। তাও আমি চলে আসছি কথাগুলো বলে। নিচে এসে দেখি তোশিবা কার্টুন ছবি দেখতেছে আর আসতেছে। আমি তোশিবার কাছে গিয়ে বসতেই তোশিবা উঠে আসতে চাইলো, কিন্তু আমি হাত ধরে তোশিবাকে বসে ফেলেছি।
আমার হাত ছাড়ুন। আপনি কোন অধিকারে আমার হাত ধরছেন? তুমি এখন আমার স্ত্রী আছো, যখন ডিভোর্স হবে তখন তোমার হাত ধরবো না বলেই টান মেরে আমার কোলের উপর বসিয়ে নিয়েছি। কি হচ্ছেটা কি? আমাকে ছাড়ুন, আমার লাগছে, কি লাগছে? ব্যথা লাগছে, ছাড়ুন বলছি। ছাড়বো না, আর যদি তুমি পারো তাহলে নিজেকে ছাড়িয়ে নাও। ঠিক আছে বলে ঘুরে আমার ঠোঁটে কিস করে দিয়েছে। আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। তখনই তসিবা নিজেকে ছাড়িয়ে নিয়েছে। তুমি চিটিং করতেছো, এইটা আমি মানি না। না মানলে আমার কি? আমি তো নিজেকে ছাড়িয়ে নিয়েছি। তবে আপনাকে বোকা বানাতে আমার পা হাতের খেল। বলে দৌড়ে চলে গেছে উপরে। আমি তোসিবার দিকে তাকিয়ে রইলাম। তোসিবা চলে গেছে উপরে, নিচে বসে আছি, অমনি আপ বসেছে। সৌরভ, কি চিন্তা করছিস? আচ্ছা, আমার সাথে কেন এমন হয়? সব ঠিক হয়ে যাবে। কালকে তোশিবাকে নিয়ে ওর বাড়ি থেকে একটু ঘুরে বেরিয়ে আয়। ঠিক আছে, যাবো। সৌরভ, আয় রাতের খাবার খাবি। হ্যাঁ, আসতেছি। আমি গিয়ে খাবার টেবিলে বসেছি, ভাই ভাবি এসে বসেছে। কি, তোর বউ দুটা কোথায়? ভাই, তুই আমাকে নিয়ে মজা নিতেছিস? তখনই তোসিবা এসে ডান দিকে বসেছে, আর মিম বাঁ দিকে। মাঝখানে আমি বসে আছি। তোশিবা, তুমি আগামীকাল সৌরভকে সাথে নিয়ে যাবে তোমাদের বাড়িতে। ঠিক আছে, তাহলে ওনাকে বলবেন সকালে রেডি হয়ে যেতে। সৌরভ, তুই সকাল সকাল রেডি হয়ে যাবি কেমন? ঠিক আছে, বলছি। তখনই দুই দিক থেকে দুইটা লাথি আমার দুপায়ে লাগছে। আমি ওমা বলে উঠলাম। কি রে, কি হয়েছে তোর? ও মা বললি কেন? মা বলতে পারবো না নাকি? হ্যাঁ, তা বলবি, সমস্যা নেই। তবে হঠাৎ ডাক দিলি তো, তাই আর কি। এমনিতেই। তখনই তোশিবা আর মিম মনে মনে হাসছে। মুচকে মুচকে হাসি বের করব। আমি চুপচাপ খাবার শেষ করে নিয়েছি। আমি নিচে সবাই বসে আছি। এক এক করে সবাই যার যার রুমে চলে গেছে। শুধু আমি, তোশিবা আর মিম তিনজনে বসে আছি। বসে বসে চিন্তা করতেছি কার সাথে গিয়ে শোবো, নাকি এখানে নিচে স্টোর রুমে শুয়ে থাকবো, না একটু উপরে গিয়ে দেখবো, ভাবটা একটু বুঝে আসি। আমি বসা থেকে উঠে দাঁড়িয়েছি, আর তখন তোশিবা আর মিম দুজনে দাঁড়িয়েছে। আমি সোজা উপরের দিকে হাঁটা দিয়েছি। আমার পিছু পিছু মিম তোশিবা দুজনে আসতেছে। ওপরে এসেছি, ওরা দুজনে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি মাঝে দাঁড়িয়ে আছি কার রুমে যাব। আমি মিমের দিকে তাকিয়েছি একবার, আর তাসিবার দিকে তাকিয়েছি একবার। একটু চিন্তা করে তোশিবার দিকে হাঁটা দিয়েছি। তখনই মিম এসে আমার হাত ধরেছে। আমি মিমের দিকে তাকিয়ে দেখি তোশিবা আমার আরেক হাত ধরেছে। বউ দুইটা দুই হাত ধরে দুই দিকে টানাটানি শুরু করেছে। মাঝখানে আমি বর হিসেবে পুরাই বেড়া কোলে আটকাব। তোশিবা আর মিম আমাকে টানাটানি করতে করতে ভাইয়ার ভাবে দুজনেই চলে এসেছে। আরে, তোমরা দুইজন সৌরভকে নিয়ে টানাটানি করতেছো কেন? ভাবি আম্মু বলেছে সৌরভকে নিয়ে বাড়িতে যেতাম। আমি তো খুব সকালে রওনা দিব। সৌরভ যদি মিমের সাথে থাকে তাহলে সকালে নিয়ে যাব কি করে? আমি সৌরভকে সকালে তুলে দেব। মিম, তুমি কি আমাকে খেলার পুতুল মনে করেছো? মিম, তোমার কি মনে হয় আমি তোমার সাথে থাকবো? সৌরভ, তোমার সাথে আমার কিছু কথা আছে, সেই কথাগুলো তোমার সাথে শেয়ার করতে চাই। সেই কথাগুলো বলা শেষ হলে তুমি তোশিবার কাছে চলে এসো। দরকার নেই তোমার কোনো কথা শোনার, দেখে ছাড়ো বলে মিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। দেখো মিম, তোমার জন্য আমাদের পরিবার অনেক অপমানিত হয়েছে। দয়া করে আমাদের আর কোনো অপমান করো না। তোমাকে কোনো কিছু বলা লাগবে না। তুমি যদি যেতে চাও তাহলে চলে যাও, কেমন? কিন্তু এই কথাগুলো আমার বলতে হবে, তা না হলে আমি মরেও শান্তি পাবো না। প্লিজ সৌরভ, আমার কথাগুলো একটু শোনো প্লিজ। সৌরভ, অনেক রাত হয়েছে, এখন তুমি কি করবে? ভাবি, তোমরা যাও, আমি তোশিবার সাথেই থাকবো। তোশিবা আসো বলে মিমের সামনে তোশিবার হাত ধরে রুমে এসে মিমের মুখের উপরে দরজাটা লাগিয়ে দিলাম। এই রে, কি বলতে কি বলে ফেলছি। না, কিছু না, আমার ঘুমাতে হবে। আপনি খাটের উপর ঘুমান, আমি নিচে ঘুমিয়ে যাই, কেমন? তুমি আলাদা থাকবে মানে? তাহলে আমি মিমের সাথে থাকলে ভালো হতো, আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে ঘুমোতো। তাহলে যান মিমের কাছে। আমার কাছে আসছেন কেন? তাই? তাহলে কি মিমের কাছে চলে যাব নাকি? যান, আমি মানা করেছি নাকি? ঠিক আছে, তাহলে গেলাম, তুমি একা একা থাকো বলে চলে আসতেছি। অমনি তোশিবা বলল, আপনি যদি মিমকে এতটা ভালোবাসেন তাহলে কেন আমার সাথে রুমে এসেছেন? কারণটা তোমাকে বলেছি, আর বারবার এক কথা কেন বলো? আমি গেলাম, আমার মাথা ব্যথা করছে, আমি গিয়ে ঘুমাবো। হ্যাঁ, যান আপনার ভালোবাসার মানুষের কাছে। আমি কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে এসে সোজা ছাদে চলে এসেছি। দূর, সবাই এক। তোশিবা কেন আমাকে বুঝতে চেষ্টা করে না? আমি তো মিমকে এখন আর ভালোবাসি না, তাহলে তোশিবা কেন এমন কথা বলে? ছাদে বেঞ্চের উপর শুয়ে পড়েছি, আজকে ঠান্ডা লাগছে অনেক। দূর, চাদরটা যদি কেউ এনে দিত তাহলে তো ভালোই হতো। দুইটা বউ নামে আছে, কাজের বেলাতে একটাও নেই। তখনই চেয়ে দেখি নুপুরের আওয়াজ শুনতে পেলাম। আরে
এই নুপুরের শব্দ তো তসিবার। ইচ্ছে করে চোখ বন্ধ করে নিলাম, যাতে করে তসিবা মনে করে আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ করে আর নুপুরের শব্দটা হচ্ছে না, এর মানে তসিবা আমার কাছে চলে এসছে। আমি চোখ বন্ধ করে রাখছি, এমন সময় আমার গায়ের উপর একটা চাদর দিয়েছে। আবার নুপুরের শব্দ শুনতে পেলাম, তখনই চোখ খুলে দেখি তসিবা চলে এসেছে। আর তখনই আমি ওর হাতটা ধরে ফেলেছি। তসিবা একদম ভয় পেয়ে গেছে, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মিম আপনাকে তার রুমে থাকতে দেয়নি নাকি? তুমি কি করে জানলে যে আমি ছাদের উপর আসছি? দরজা খোলা ছিল, দেখলাম মিমের রুমে যাননি, তখনই মনে হলো ছাদে এসেছেন। বসো, এখানে দুজনে মিলে গল্প করি। আমার গল্প করার কোনো ইচ্ছে নেই, আর আমি শুনতে পছন্দ করি না, বলতে পছন্দ করি। যদি আপনি শুনতে পছন্দ করেন তাহলে আমি বলতে পারি। হ্যাঁ বসো, আমারও শুনতে ভালো লাগে। সত্যি? হ্যাঁ সত্যি। অনেক আগ্রহ নিয়ে আমার পাশে বসেছে। তাহলে শোনেন আমার ছোটবেলার কাহিনী, কিন্তু বলবো। আপনি জানেন আমি ছোট থেকে একটু বেশি দুষ্টু ছিলাম। এখনো কম কিসের? যান, বলবো না, আমি গেলাম। বলে তসিবা উঠে যেতে লাগলো, তখনই তসিবার হাত টান মেরে আমার কোলের উপর বসিয়ে নিয়েছি। আমি তসিবার চুলগুলো পাগল করার মতো ঘ্রাণ। তসিবা, তোমার চুলগুলো তো অনেক সুন্দর। আর চুলে কি শ্যাম্পু ব্যবহার করো? আর জোক মারতে হবে না, দেখি ছাড়েন, আমি রুমে যাই। এমন করছে কেন? তোমার চুলগুলো সত্যি অনেক সুন্দর। আচ্ছা তুমি না চাইছো বাসর ঘরে কিছু করি, তাহলে কি এখন করব? এই ভালো হবে না কিন্তু, আমি এখনো আপনাকে ভালোবাসি না কিন্তু। এই আপনি আমাকে কিস করলেন কেন? এত কাছে বসে আছো, আর তা মিস করাটা ঠিক হবে না। এখন বলো কি বলতে চাচ্ছ? ছোটবেলার কাহিনী? আপনাকে আমার খুব ভালো লাগে, ইচ্ছে করে আপনার সাথে সারা জীবন এমন করে দুষ্টুমি করি, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না। আপনি তো মিমকে এখনো অনেক বেশি ভালোবাসেন। তুমি কি বলবে ওইটা বলো। এখন এসব বাদ দাও তসিবা, মুড ভালো আছে, আর খারাপ করো না প্লিজ। ওকে, তাহলে আমাকে কোলের উপর থেকে নামাবেন নাকি কোলের উপর বসিয়ে রাখবেন? নাও ছেড়ে দিলাম। তসিবা বলতে শুরু করেছে ওর ছোটবেলার সব কাহিনী। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তসিবার সব কথা, ওর হাসি, সবকিছু যাদের আলোর সাথে মিশে গেছে। তসিবা বসেছে আমার পাশে, আমি চাদরটা গায়ে জড়িয়ে রাখছি। হঠাৎ বুঝতে পারছি তসিবার ঠান্ডা লাগছে, তাই চাদরটা ওর গায়ের উপর দিয়ে জড়িয়ে দিয়েছি। আপনার ঠান্ডা লাগবে না? না লাগবে না। দুজনে পাশাপাশি বসে আছি। আচ্ছা, আপনিও চাদরটা কিছুটা দেন, আর একটা গল্প বলেন, আমি শুনবো। হ্যাঁ বলতেছি। আমি গল্প পড়তেছি, তসিবা আমার কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। কখন আমি নিজে বলতে পারবো না। না, তসিবাকে রুমে নিয়ে যাই। সারা রাত ছাদের উপর থাকলে কুয়াশা পড়ে জ্বর আসতে পারে। আমি তসিবাকে কোলে তুলে নিলাম। তসিবা দু হাত দিয়ে নিচের দিকে পড়ে আছে, চুলগুলো। আমি ওর কপালে একটা কিস করে রুমের দিকে আসতে লাগলাম। নিচে নেমে এসেছি, তখনই চেয়ে দেখি মিম নিচতলা থেকে ওপরে সিঁড়ি দিয়ে আসতেছে। আমি তসিবাকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর মিম আমাকে দেখে কিছুটা বিচলিত হয়ে গেছে। মিমের হাতে দেখি একটা ব্যাগ, আমাকে দেখে ব্যাগটা লুকিয়ে নিয়েছে আর তাকিয়েছে তসিবার চেহারার দিকে। মিম, তুমি এত রাতে কোথায় গেছিলে? নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে এসছো। তোমার লজ্জা শরম বলতে কিছুই নেই? নিজেকে একজনের বউ বলে পরিচয় দিয়ে অন্যজনের সাথে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে, তাই না? কি হলো, চুপ করে দাঁড়িয়েছো কেন? বলো তুমি এত রাতে কোথায় গিয়েছিলে, আর তোমার হাতে ওটা কি? কিছুক্ষণ চুপ থেকে বলে, তা জেনে তুমি কি করবে? আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নেই। আর তোমরা এত রাতে কোথায় ছিলে? তসিবার এই অবস্থা হলো কি করে? সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও হবে, কিন্তু তোমার হাতে ওটা কি দেখার দরকার। তুমি দেখাবে নাকি আমি নিজে জোর করে দেখে নেব? বলছি না আমি তোমাকে আমার নিজের কোনো কিছু দেখাবো না। দেখি, রাস্তা থেকে সরে দাঁড়াও, আমি রুমে যাব। তুমি তো আমাকে স্ত্রী হিসেবে মানতে চাও না, তাহলে তোমার কথা শুনতে যাব কেন? আমার খারাপ লাগছে, আমি রুমে গিয়ে ঘুমাবো। প্লিজ আমাকে যেতে দাও। সকালে ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব, আর অল্প কিছু দিনের মধ্যেই ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো। এখন তোমার ভাগ্যটা ভালো, তসিবা আমার কোলে, তা না হলে জোর করে হয়ে দেখতাম তোমার হাতে এগুলো কি। ডিভোর্স দিলে তো হবে না, সেইটাতে আমার মত থাকতে হবে। তবে সবসময় আমার ভাগ্যটা ভালো, কিন্তু মনে হচ্ছে তসিবাকে একটু বেশি মাথায় তুলে নিয়েছো। তসিবা অনেক ভালো মেয়ে, আমাকে নিজের চাইতে বেশি ভালোবাসে। আর তুমি আমাকে বিয়ের পর থেকে কতটুকু ভালোবাসছো? তোমাকে আমার থেকে কেউ বেশি ভালোবাসবে না, আর আমার মতো তুমি জীবনে কাউকে পাবে বলে মনে হয় না। হাসালে মিম, তা তো দেখলাম। যদি কিছুটা ভালোবাসতি তাহলে আমাকে এতটা কষ্ট দিতে না। তুমি তো চলে গেছিলে, তা আবার ফিরে এসেছো, কারণ তুমি আমার সুখ সহ্য করতে পারো না তাই। হ্যাঁ, তাই তোমাকে সুখে দেখলে আমার অনেক হিংসে হয়।
তোমার যাই হোক, আমি তোসিবাকে নিয়ে অনেক সুখে সংসার করব। তুমি চেয়ে চেয়ে দেখবে, আর তোমাকে দেখিয়ে দেবো একজন স্বামী স্ত্রী কি করে সংসার করে। তোসিবা ঠিকই বলেছে, ওকে যদি একটু ভালোবাসি তাহলে আমার জন্য জীবন দিয়ে দেবে। সকালে আমি তোসিবাকে নিয়ে ঘুরতে যাবো ওর বাপের বাড়িতে। আমি জানি তুমি ওখানে থাকবে না, তুমিও তোমার কতগুলো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে। হ্যাঁ, তা তো যাবই। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে ছেড়ে চলে যাব। যেদিন তুমি আমাকে ভুলে যাবে সেদিনই এই বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে যাব। তুমি নিশ্চিন্তে যেতে পারো। তোমার কথা এখন তো আমার মনে পড়ে না, আর কোনোদিন পড়বেও না। দেখি সরো, এখন অনেক রাত হয়েছে, তোসিবার কষ্ট হচ্ছে, ওকে নিয়ে শোয়াতে হবে। মিমকে দেখে তোসিবাকে কপালে চুমু দিয়ে কোলে করে রুমে নিয়ে এসছি। তোসিবাকে খাটের উপর শুয়ে দিয়ে ওর কপালে একটু আদর করে আমি চলে যেতে চাইছিলাম, তখনই তোসিবা আমার হাত ধরে নিয়েছে। কোথায় যাচ্ছেন? তুমি ঘুমাওনি? গানের সামনে এত কথা বললে ঘুমানো যায়? আসেন আমার পাশে শুয়ে পড়েন। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। তাতে কি, আপনি তো আমার বর, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছো আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে কেন পাশে ঘুমাতে বলছো? যখন যাব তখন দেখা যাবে, এখন পাশে শুয়ে পড়েন। আমি আর কোনো কথা বলিনি, শুয়ে পড়েছি তোসিবার সাথে। তোসিবা আমার বুকের উপর শুয়ে আছে, আমি চুপচাপ হয়ে শুয়ে আছি। তোসিবার চুলগুলো দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি তোসিবা আমার চুলগুলো এলোমেলো করতেছে। তোসিবা, কি করছো তুমি? কি করছি? আমি তো আমার স্বামীর চুলগুলো দেখতেছি। ওঠেন, এখন অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে রেডি হতে হবে। ঠিক আছে। শোয়া থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর বের হলাম, দেখি তোসিবা সাজগোজ করতেছে। আমি তোসিবার দিকে তাকিয়ে আছি। তোসিবা অনেক সুন্দর করে সাজগোজ করেছে। আমি রেডি হয়ে গেছি, আপনি রেডি হয়ে নিচে আসেন, আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি। কি নিয়ে আসবে বিদায়? কিন্তু কেন? বারে, আমি তো আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব, আপনি জানেন না? মানে কোথায় যাবে তুমি? যেখানেই যাই আপনাকে সাথে নিয়ে যাব, আর তখন দেখে নিয়েন কোথায় যাচ্ছি, কেমন? তাহলে ঠিক আছে, আমি তোমাকে সাথে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। তুমি না চাইলে আমি জোর করে নিয়ে আসবো। জোর করে কোনো কিছু হয় না, তবে আপনার সাথে কাটানো কিছু মুহূর্তগুলোকে সারা জীবন মনে থাকবে। কাল রাতে তো কত সুন্দর করে কথা বলছো, এখন আবার এমন করে কথা বলতেছো কেন তোসিবা? কখন রাতে কি বলছি আমার মনে নেই। এখন যদি যেতে চান তাড়াতাড়ি রেডি হয়ে আসেন, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাদের মেয়ে মন বোঝা অনেক দায়। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। তোসিবা চলে গেছে, আমি রেডি হয়ে নিচে গেছি। দেখি সবাই আছে, মিমও দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়েও আছে। মিম মনে হয় অনেক কথা বলতেছে আমার কাছে, কিন্তু আমি শুনতে চাই না। তাহলে আমরা বের হলাম। তোসিবাকে নিয়ে বের হয়েছি, আমাদের গাড়ি করে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি, তোসিবা বক বক করছে। আপনি অনেক ভালো, কেন জানি আপনার সাথে আমার আরো আগে দেখা হলো না। তাহলে কিছু সময় ভুল মানুষগুলোর সাথে বেশিরভাগ আগেই দেখা হয়, তা নাহলে জীবনের কষ্টগুলো কাছ থেকে পাওয়া যায় না। আচ্ছা, দেরিতে হলেও তো কি হয়েছে, এখন তো তুমি আমাকে চাইলে আপন করে নিতে পারো। চাইলেও কিছু জিনিস আপন করে পাওয়া যায় না, আর এখন তো আপনার বড় বউ আর ভালোবাসার মানুষ দুইটাই পাইছেন। আমি কেন আপনাদের মাঝে কষ্টের কারণ হব? তোমাকে তো বলিনি তুমি আমার কষ্টের কারণ হবে। আচ্ছা, তুমি এখন চুপ থাকো। তোমাকে তামও বলেছি সাথে নিয়ে যেতে, আমি তোমাকে সাথে নিয়ে যাব। সেটা সময় বলে দেবে, এখন গাড়ি চালান মন দিয়ে। ঠিক আছে, আমি গাড়ি চালাচ্ছি। তোসিবার চুলগুলো বারবার চোখের দিকে এসে পড়েছে, আর তোসিবা সরিয়ে দিতেছে, দেখে ভালো লাগছে। ঘন্টাখানিক পর তোসিবার বাড়িতে গেলাম। আমাদের দিকে তোসিবার আব্বু আম্মু দুজনে এসেছে। আমার শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। বাবা, হ্যাঁ ভালো। তোমার বাবা মা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। ওনাদের সাথে কথা বলে শেষ হয়েছে। তোসিবা আমাকে ওর রুমে নিয়ে গেল। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি একটু খাবার রেডি করতেছি আপনার জন্য। ঠিক আছে। তোসিবা আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দিয়েছে। তোসিবা চলে যেতেছিল, আমি তোসিবার হাত ধরলাম। কি হচ্ছে, আমার হাত ধরেছেন কেন? মন চাইছে তাই। ছাড়েন, আমার কাজ আছে। বাপের বাড়িতে আসতেই নিজের মতো করে চলতে শুরু করেছে তুমি। হ্যাঁ, তাই মনে করেন। বলে চলে গেল। আমি ফ্রেশ হয়ে বের হয়েছি। রুমে গিয়ে দেখি তোসিবা নেই। আমি রুম থেকে বের হয়ে একটু বাইরে গিয়ে দেখি বাড়ির একটু দূরে তোসিবা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আমি একটু কাছে যাব কি যাব না ভাবতে ভাবতেই পা সমানে বাড়িয়েছি। তখনই দেখি তোসিবা ছেলেদের সাথে হেঁটে অন্যদিকে যাচ্ছে। আরে তোসিবা ওই দিকে কোথায় যাচ্ছ? আমি তাড়াতাড়ি করে ওদের দিকে যেতে লাগলাম। তোসিবার ওই ছেলেটা হেঁটে যাচ্ছে পাশাপাশি। আমি খুব তাড়াতাড়ি গিয়ে পেছন থেকে তোসিবার হাত ধরলাম। কে রে আমার হাত ধরেছে? তোসিবা কি হয়েছে, এমন করছো কেন? তুমি আমাকে থাপ্পড় দিতে চাইছো? সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। থাপ্পড় দেওয়ার জন্য তো হাত তুলেছো।
হাত তো ধরে নিয়েছেন, তাহলে থাপ্পড় হলো কি করে? তুমি এখন এখান থেকে সরো, আমাকে যেতে দাও বলছি। বলছি তো আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এমনভাবে রাগ করে চলে যাবেন না, আব্বু আম্মু অনেক কষ্ট পাবে। ওনারা যদি বুঝে যে আপনি রাগ করে চলে যাচ্ছেন তাহলে অনেক কষ্ট পাবে। প্লিজ আপনি চাইলে আমাকে একটা থাপ্পড় দিতে পারেন। নেন, আমি চোখ বন্ধ করে নিয়েছি। কি হলো, দেন, দিন না, যত জোরে পারেন দিয়ে দিন থাপ্পড়। একটা মাত্রই তো থাপ্পড়, তাই না? তাও আপনি আমাকে একা রেখে যাবেন না প্লিজ। মানে তোমাকে রেখে যেতে মানা করছো, আবার অন্য ছেলের সাথে কথা বলে ওর সাথে হেঁটে চলে যাচ্ছ? আরে আমি তো ওনার সাথে গিয়েছিলাম যাতে করে উনি তাড়াতাড়ি আসে। মানে আমাদের রুমে বিদ্যুৎ নেই, লাইন নষ্ট হয়ে গেছে। রাতে তো বিদ্যুৎ ছাড়া অন্ধকার দেখাবে, তাই মিস্ত্রি আনতে গিয়েছিলাম ওনার সাথে। তাই বলে অপরিচিত কারোর সামনে আমার সাথে এমনটা করবে? আপনি বিশ্বাস করেন, আমি তো মনে করেছি ওই শাহজাহান হবে, ও আমাকে অনেক ডিস্টার্ব করতো। আর আমি আসছি জেনে দৌড়ে এসে বুঝি আমার হাত ধরেছে, তাই তো না দেখেই থাপ্পড় দিয়েছি। সরি, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। ঠিক আছে, চলো আগে দেখি লাইনে কি হয়েছে। থাক, আপনাকে যেতে হবে না, আমি তো ওই রাব্বিকে বলে এসেছি, ও মিস্ত্রি নিয়ে চলে আসবে। কথা কম বলে আমার সাথে আসো। তো শিব আমাকে নিয়ে দেখিয়ে দিয়েছে, আমি লাইনটা ঠিক করে দিয়েছি। আপনি তো অনেক কিছু জানেন। আচ্ছা, আমরা কি রাতে মেলায় যেতে পারি? তো শিবা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো, তুমি কোনো ডিস্টার্ব করবে না আমাকে। ঠিক আছে, ঘুমান, আর আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। মানে তোমার বন্ধু আছে নাকি? হ্যাঁ আছে তো, কেন, কোনো সমস্যা? না, আচ্ছা যাও, আমি ঘুমাই। তখনই তো শিবা কান্না শুরু করেছি। কি হলো, কান্না করছো কেন? আমি একা গেলে ওই শাহজাহান যদি আমাকে দেখে কিছু বলে বা করে? তাহলে এখন আমি কি করব? আমার সাথে একটু যাবেন, গেলে আমার অনেক ভালো লাগতো। প্লিজ চলেন আমার সাথে। ঠিক আছে চলো। রেডি হয়ে বিকেলে তোশিবার সাথে বের হলাম। বাহ, গ্রামটা তো অনেক সুন্দর। তোশিবা আমার বাহারটা জড়িয়ে ধরে হাঁটতেছে। জানেন, আমার এই প্রথম কারো হাত ধরে এমনভাবে রাস্তায় হাঁটা। কেন, তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে এর আগে হাঁটুনি? আরে আমার তো মনে নেই। হ্যাঁ হেঁটেছি, তবে এতটা জড়িয়ে ধরিনি। আপনাকে কেন জানি ধরতে ইচ্ছে করে। নেন, আমার হাতটা ছেড়ে দিন। সামনে মানুষজন আছে, গ্রামের মানুষ এইগুলো পছন্দ করে না। ওরা বর বউকে এমনভাবে হাঁটলে মাইন্ড করবে। তুমি তো আমার হাত ধরে রাখছো, আমি ছাড়বো কেন? আরে দেখেন আমি কি বোকা, তাই না? আচ্ছা আসেন আমার সাথে। তোশিবা, এখানে নিয়ে আসলি কেন? এরাই তো আমার বন্ধু, চলেন সবার সাথে আপনার পরিচয় করিয়ে দিই। আমাকে উনি অনেক ভালোবাসে আর অনেক সুখে রাখছে। তোশিবা, কি হচ্ছে, এইসব বলছো কেন? ওরা সবাই আমাকে অনেক ভালোবাসে, তাই। আচ্ছা, এবার সন্ধ্যা হয়ে আসছে, চলেন মেলায় যাই। মেলা কত দূর? ওই তো বাতিগুলো দেখা যাচ্ছে, ওইখানে চলেন। তোশিবা, আমার একদম ভয় করে, আমি উঠবো না, তুমি কি ওঠো কেমন? তাহলে আমাকে ধরে রাখবে কে? আপনি জানেন আমার কত স্বপ্ন ছিল আমার বরের সাথে সব কিছু করব, কিন্তু কিছুই করতে পারিনি। এখন আসেন আমার সাথে। যখন এই নাগরদোলা উপরে ওঠে তখন তো ভালোই লাগে, কিন্তু যখন নিচে নামে আমার বুকের ভেতর দুপুকানি বাড়তে থাকে। তোমার কি কি ইচ্ছা আছে তোশিবা, আগে বলতে, তাহলে আমি তোমার সাথে গ্রামে আসতাম না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, থামাতে বলো, তাহলে আমি নিজেই ঝাঁপ দেবো মাটিতে। ভয়ে আমার অবস্থা 12টা বেজে গেছে। তোশিবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নাগরদোলা থামছে, নেমে আমি এক বোতল পানি এক চুমুকে সাবার করে দিয়েছি। আরে এত পানি কেন খাচ্ছেন? তুমি কোনো কথা বলবে না, আমি এসবে কোনো সময় উঠিনি জানো। তাতে কি, এখন উঠছেন, ভালোই লাগছে তাই না? বলেছি তোমাকে, অনেক হয়েছে মেলা, এবার চলো বাড়িতে যাব। আপনি কি কিপটুস? মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে মেলায় এসেছি আর কিছু কিনবো না তা কি করে হয়? আপনি তো কিছু না কিছু কিনে দিয়ে 20 টাকার নাগরদোলা খাইয়েই কাজ শেষ করে দিয়েছেন। ও এই কথা, ঠিক আছে বলো তোমার কি লাগবে। এখন কিছুই লাগবে না। তা হয় নাকি, চলো তোমাকে লাল চুড়ি কিনে দেবো। তোশিবাকে সাথে নিয়ে এসেই 2 হাতে লাল চুড়ি আমি পরিয়ে দিয়েছি। বাহ, সত্যি তোশিবার হাতে চুড়িগুলো মানিয়েছে। আরও অনেক কিছু কিনে দিলাম তোশিবাকে। আখের রস খাবো। কি হবে? আখের রস আর ভুট্টা নিয়ে আসেন, আমি এখানে বসে আছি। তোশিবা বসে আছে, আমি গিয়ে আখের রস আর ভুট্টা নিয়ে আসলাম। তোশিবা নাও তোমার আখের রস আর ভুট্টা। হ্যাঁ দেন। এবার বাড়িতে চলো, রাত হয়ে গেছে। তোশিবাকে নিয়ে বাসায় এসেছি। রাতের খাবার খেয়ে রুমে এসেছি, হঠাৎ কারেন্ট চলে গেল। আমি বাইরে যাচ্ছিলাম, তখনই আমার শ্বশুর আর শাশুড়ি তোশিবার সাথে কথা বলছে, কিন্তু হঠাৎ থমকে গেলাম শাশুড়ির কথাগুলো শুনে।
সৌরভের আগের বউ নাকি ফিরে এসেছে। শোন, তুই সৌরভকে বলবি ওর আগের বউকে তালাক দিতে। যদি তালাক না দেয় তাহলে তুই আর ওই বাড়িতে ফিরে যাবি না। কারণ পুরুষ মানুষের মন বলা তো যায় না, যদি আগের বউয়ের প্রতি ভালোবাসা জেগে ওঠে তাহলে কিন্তু তোর সাথে খারাপ আচরণ করবে। আর শুনেছি সৌরভ তার আগের বউকে অনেক ভালোবাসতো, তখন কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দেবে। আম্মা, তুমি সৌরভকে ভুল বুঝতেছো। ও আমাকে অনেক ভালোবাসে, আর মিমকে তো এখন একদম সহ্য করতে পারে না। আর শোন, যত তাড়াতাড়ি পারিস একটা বাচ্চা নিয়ে নিবি, কারণ বাচ্চা হয়ে গেলে আর সৌরভ তোকে ফেলতে পারবে না। কিন্তু কোনো কিন্তু নেই, তোর মনে নেই আমাদের পাশের বাড়ি রেহানার কি অবস্থা হয়েছে? তুই এক কাজ করবি, তোর নিজের নামে কিছু করে নিবি, সৌরভকে বলবি তোকে কিছু কিনে দিতে। বিয়ের আগে তো বেয়াই সাহেব বলছে তোর নামে বাড়ি আর ব্যাংকে 5 লক্ষ টাকা জমা করে দিবে, সেইগুলি কি তোর নামে দিয়েছে? না, দেয়নি। তবে আমার কিছুই লাগবে না। সৌরভ এমনিতেই অনেক কষ্ট পেয়েছে, ওকে নতুন করে আর কষ্ট দিতে চাই না। প্লিজ, এই সব কিছু তোমরা সৌরভকে কিছু বলো না। দেখ, তোকে তো আমরা এমন ছেলের সাথে বিয়ে দিতে চাইনি, কিন্তু ভাগ্য আমাদের খারাপ ছিল তাই বিয়েটা দিয়েছি। আর শোন, সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে সবার মন জয় করে নিবা, সবার মাঝে তোর জন্য একটা মায়া তৈরি করে নিবি। কিন্তু আম্মা, সৌরভ যদি রাজি না হয় বাচ্চা নিতে? তুই বলবি তোর বাচ্চা দরকার আর সব সময় ওর পাশে পাশে থাকবি। আগের বউটাকে একদম কাছে ঘেঁষতে দিবি না, সব সময় সৌরভকে চোখে চোখে রাখবি, বলে দিলাম। আচ্ছা, তাই করব। এখন রুমে যাই। সৌরভকে মনে করবে কখন ধরে ওর কাছে যাই না। তোশিবা, আমার মাথায় হাত রেখে বল, আমি যা যা বলছি তুই সব কিছুই করবি। আমি চেষ্টা করব, তবে সৌরভকে কষ্ট দিতে পারবো না। তখনই কারেন্ট চলে এসেছে। আমি রুমে চলে আসছি। রুমে বসে বসে ভাবতেছি তসিবার মায়ের আর বাবার কথাগুলি। তখনই তসিবা এসেছে। আপনি রুমে ছিলেন? হ্যাঁ। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আর সকালে তো আপনি একা চলে যান বাড়িতে। কেন, তুমি যাবে না? না। আচ্ছা ঠিক আছে, সেটা সকালে দেখা যাবে। এখন ঘুমাও। আমি কোথায় ঘুমাবো? খাটের ওপর শুয়ে পড়েন, আমি আপনার পাশে শুয়ে পড়তেছি। আচ্ছা, একটা কথা বলবো? তুমি কি বলবে সব তো আমি জেনেই গেছি, মনে মনে বলছি, তা ওর কাছ থেকে শোনার জন্য বলছি। হ্যাঁ বলো, কি বলবে? আমাকে ক্ষমা করে দিয়েন। আমি জানি আপনি আমাদের সব কথা শুনেছেন। আমি দেখেছি আপনি দাঁড়িয়েছিলেন। মা বাবার কথাই কিছু মনে করিয়েন না। সব মা বাবাই তো চায় তার মেয়েটা যাতে স্বামীর সোহাগী হয়। আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো কোনো সময়? কিন্তু তোমার মা যা বলেছে তুমি কি তাই করবে? আম্মা যা বলছে তার সব কিছু তো করতে পারবো না, কিন্তু সব মেয়েরা বিয়ের পর স্বামীর সাথে যা করে ঠিক আমিও তাই করব। আমি মা হব, আপনি বাবা হবেন। যখন অফিসে যাবেন তখন আমাকে আদর করে যাবেন। প্রতি ঘন্টা ঘন্টা আমার সাথে ফোনে কথা বলবেন। বাস এইটুকুই চাই, আর কিচ্ছু দরকার নেই। সত্যি সত্যি মা হতে চাও তুমি? হ্যাঁ, আমি মা হতে চাই, তবে 2 জোড়া মেয়ে হবে আমার। মানে তুমি কি করে জানো তোমার মেয়ে হবে নাকি ছেলে হবে, তা আবার জমজ হবে? জানি, আমার মন বলে তাই। কথা দিলাম তোমাকে, সারা জীবন আমার ভালোবাসাতে আগলে রাখবো। তখনই তোশিবা আমার বুকের উপর মাথা রাখছে। আমিও কথা দিতেছি, আপনাকে আমি অনেক ভালোবাসবো আর সব সময় সুখে রাখবো। আমার কিচ্ছু লাগবে না, শুধু একটু ভালোবাসা দিলেই হবে। ঠিক আছে, এখন ঘুমাও তোশিবা। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, আমের চুলগুলো আস্তে আস্তে টেনে দিচ্ছি। আমি সত্যিই অনেক ভালো বলে আমার কপালে চুমু দিয়ে দিয়েছে। আজকে একটু বেশি রোমান্টিক হয়ে গেছো। হ্যাঁ, বাচ্চা নিলে তো রোমান্টিক হতে হবে, তাই না? বলেছে তোমাকে। এখন ঘুমাও। দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙে সোনালি রোদে, আর আমি যে দেখি তোশিবা গোসল করে এসছে। ওর ভেজা চুলের পানিগুলো টপ টপ করে পড়ছে। ঘুম শেষ হয়েছে? হ্যাঁ, আজকে অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাতে পারছি। তাই তাহলে উঠে ফ্রেশ হয়ে নেন। এখন তো আমরা রওনা দিব আপনাদের বাড়িতে। হ্যাঁ যাচ্ছি। শোয়া থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে এসেছি। নাস্তা করতে ডাকছে আব্বু, চলেন। হ্যাঁ চলো। সবার সাথে নাস্তা করে নিলাম। আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর তোশিবা তো আগেই গুছিয়ে রেখেছে। শ্বশুর শাশুড়ি তোশিবাকে বুঝিয়ে দিচ্ছে। আমি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আগে গাড়িতে চলে এসেছি। কিছুক্ষণ পর তোশিবাও আসলো। বাবা সৌরভ, আমার মেয়েটাকে তুমি দেখে শুনে রেখো।
যদি কোনো ভুল করে তাহলে বুঝিয়ে দিও কেমন? ঠিক আছে। তোশিবা গাড়িতে এসে বসেছে, আমি গাড়ি চালাচ্ছি। তোশিবা তার মন মতো বকবক করতেছে। গাড়িটা নিয়ে সোজা উকিলের অফিসে আসলাম। তোশিবা চলো, একটা ডিভোর্সের অ্যাপ্লিকেশন করতে হবে। কি ডিভোর্সের জন্য? কিন্তু কেন? আমি তো আপনাকে এখন ভালোবাসি, তাহলে আবার এসব কেন? তোমার আমার নয়, মিমকে ডিভোর্স দেবো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। মিমকে ডিভোর্স দেওয়ার দরকার নেই। মিমকে আমাদের বাড়িতে রাখেন। মিম দেখুক একটা বউ কি করে সংসার করে। মিম আমাদের ভালোবাসা দেখে কষ্ট পাবে, তখন নিজে থেকে চলে যাবে। দরকার কি ডিভোর্স দেওয়ার? না, তা হয় না। মিম যাবে না, পরে আবার তোমার আর আমার মাঝে অশান্তি তৈরি করবে। পারবে না। আজ থেকে আপনি মিমের সাথে ঠিক করে কথা বলবেন না। মিম কিছু বললে উত্তর দিবেন না। সব সময় মিমের সাথে রাগ দেখিয়ে কথা বলবেন। মিমকে দেখিয়ে আমার সাথে বেশি বেশি দুষ্টুমি করবেন। তাহলে মিম চলে যাবে তুমি বলছো? পাক্কা চলে যাবে। এইভাবে 1 বছরের মধ্যে আমার 2টা যমজ মেয়ে হয়ে যাবে, আর তা দেখে মিম সারা জীবনের জন্য চলে যাবে। ঠিক আছে, পরে দেখো আবার চাল উল্টো না হয়ে বলে। গাড়িটা নিয়ে চলে এসেছে বাড়িতে। গাড়ি থেকে নেমে তোশিবা ভিতরে গেছে। আমি গাড়িটা পার্কিং করে ভিতরে ঢুকে দেখি তোশিবা সবার সাথে কথা বলছে। কিরে সৌরভ, শ্বশুর বাড়ি কেমন লাগলো? ভালোই। দয়া করে তুই আমাকে নিয়ে মজা বন্ধ কর। ভাবি, তুমি ভাইকে কিছু বলবে নাকি? আরে আমি কি বলেছি? তখনই দেখি মিম নিচে নেমে এসে আমার পাশে দাঁড়িয়েছে। সৌরভ, আমি একটু বের হচ্ছি। তুমি কোথায় যাবে না যাবে তার জন্য আমাকে বলতে হবে না। বাড়ি? ওই দিন রাজা না বলছো এই বাড়িতে থাকতে হলে তোমার সব কথা শুনতে হবে? তুমি যদি অনুমতি দাও তাহলে যাব, তা না হলে তোমাকে সাথে নিয়ে যাব। আপনি এই কথা বলছেন মিম আপুকে? তখন বলেছি অন্য কারণে, কিন্তু এখন তো বলিনি। আম্মু ঠিক বলছে, পুরুষ মানুষের মন ঠিক থাকে না। তসিবা, সৌরভ যেমন তোমার স্বামী, ঠিক তেমনই আমার স্বামী। তুমি ওকে নিয়ে বাড়িতে গেছো, আমি তোমাকে বাধা দিয়েছি? তাহলে এখন আমি ওকে নিয়ে গেলে তুমি বাধা দেবে কেন? আমি তো আপনার মতো না। নিজের ভালোবাসার মানুষের সাথে আর তার পরিবারের সাথে আপনি যা যা করেছেন, তারপরেও আপনি কি করে এই বাড়িতে এসেছেন? আপনার জায়গায় আমি হলে নিজের মুখটা জীবনেও সৌরভের সামনে আনতাম না। তসিবা, মুখ সামলিয়ে কথা বলবে। তোমার সাহস হয় কি করে আমাকে এমন কথা বলার? ভুলবো না তো কি করব? আমার স্বামীর আশেপাশেও আপনি আসবেন না। সৌরভ তোমার একার স্বামী নাকি? হ্যাঁ, আমার একার। আপনি এই বাড়িতে একটা অতিথির মতো থাকবেন। আমার সংসারের দিকে চোখ তুলে তাকাবেন না, আর আমার স্বামীর দিকে তো একেবারেই না। সৌরভ, তোমার সামনে তসিবা আমাকে কি অপমান করছে, আর তুমি তোমার বাড়ির সবাই চুপ করে দাঁড়িয়ে আছো। এইটা তোমার প্রাপ্য ছিল। একসময় তোমার যে অধিকার ছিল, এখন সেটা তোশিবার আছে। তুমি যেখানে খুশি যাও, আমাকে নিয়ে টানাটানি করো না। বরং তুমি ফেমাস হতে যাও, যেখানে গেলে তোমার পরিচিত বাড়বে। প্লিজ সৌরভ, এমনভাবে বলো না, আমার শুনতে অনেক কষ্ট হয়। এই, আপনি চলেন আমার সাথে। তোশিবা, তোমার শরীরে তো অনেক শক্তি। আমার স্বামীর জন্য সব করতে পারি। আর শোনেন, বাচ্চা কিন্তু আমার চাই এই বছরের মধ্যে। আল্লাহকে ডাকতে থাকো, বাচ্চা পেয়ে যাবে। এখন আমি অফিসে যাব। আজ কতদিন ধরে অফিসে যাই না, অনেক কাজ জমা হয়ে আছে। তুমি থাকো, আমি গেলাম। অনেক কাজ জমা হয়ে আছে, তুমি থাকো, আমি গেলাম বলে আমি রওনা দিতে যাব। তখনই তোশিবা বলল, আমি জানি আপনি এখন আপনার বড় বউ নিয়ে ঘুরতে যাবেন, তাই তো অফিসের নাম করে এখন বেরোচ্ছেন। আপনাকে এখন কোথাও যেতে দেওয়া হবে না, আপনি আমার সাথেই থাকবেন। এতটা রাস্তা জার্নি করে এসেছেন। তারপর আমি বললাম, আমার অফিসে কাজ আছে, প্লিজ লক্ষ্মী বউ আমার, কাজটা আমি করেই চলে আসবো, এখন যেতে দাও আমাকে। যেতে পারেন, এক শর্তে। রাস্তায় মোবাইলে ভিডিও কল করে রাখবেন, আমি দেখবো আপনি কোথায় যাচ্ছেন। বেশি হয়ে যাচ্ছে না? সবে তো শুরু করেছি। আমি চাই আপনি আমাকে ছাড়া আর কাউকে সময় না দেন। রাজি থাকলে অফিসে যেতে পারেন, কেমন? আমার প্রতি তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? কিন্তু ড্রাইভ করার সময় মোবাইলে কথা বলা ঠিক নয়। যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন কি করবে? ঠিক আছে, আজকের মতো যেতে দিচ্ছি। আর শোনেন, অফিসে গিয়ে আমাকে আগে ফোন করবেন, কথাটা মাথায় ভালো করে গেঁথে রাখবেন। ওকে। তোশিবার কপালে চুমু দিয়ে বেরোলাম। তোশিবা আমার দিকে তাকিয়েছিল। নিচে এসে গাড়িটি নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় জ্যামের কারণে 1 ঘন্টা রাস্তায় 2 ঘন্টা পর এসেছি। অফিসে ঢুকে সবার সাথে কিছু কথা বলে নিলাম। সৌরভ, রফিক সাহেব নাকি মাল নিতে চাচ্ছে না? কেন নিতে চাইছে না? একটু খোঁজ নিয়ে আমাকে জানাস তো। ঠিক আছে, রফিক সাহেবকে ফোন করেছি, ওনার সাথে কথা বলছি, সব কথা শুনেছি। এরপর ওনাকে রাজি করেছি। মাল নেওয়ার জন্য কিছুক্ষণ পর আব্বু এসেছে। কিরে, রফিক সাহেব কি বলছে? মাল ডেলিভারিতে দেরি হওয়ার কারণে নিতে রাজি হয়নি, তবে এখন বলেছে মাল নেবে, তবে ওনাকে মালগুলো আমাদের পৌঁছাতে দিতে হবে। ঠিক আছে, সমস্যা নেই।
মিম, তুমি এখানে কেন এসেছো? ইচ্ছে হয়েছে তাই। আব্বাজান, সৌরভকে নিয়ে যেতে পারি? মিম, তুমি আমাকে এই নামে ডাকবে না। আর সৌরভের কাজ আছে, ও তোমার সাথে যেতে পারবে না। আচ্ছা, তুমি কেন এরকম করছো? আমাদের কত অসম্মান করেছো, তাও তোমার স্বাদ মেটেনি? ভুলগুলির জন্য তো আবার এসেছি, সৌরভকে সব কিছু ফিরিয়ে দেওয়ার জন্য। আমার সৌরভের সাথে কিছু কথা আছে। সৌরভ, চল আমার সাথে যাবে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমার সাহস হয় কি করে আমার হাত ধরার? ছাড়ো আমার হাত, বলে টান মেরে হাত ছাড়িয়ে নিলাম। এমন করছো কেন? আমি তো তোমার প্রথম ভালোবাসা আর প্রথম স্ত্রী, তাই না? কিসের ভালোবাসা? যে ভালোবাসা কষ্ট ছাড়া কিছুই দেয়নি। আর কিসের বউ? যেই বউ স্বামী চাওয়া পাওয়ার কোনো দাম দেয় না। মিম, তুমি চলে যাও, আমি চাই না তোমার মুখ দেখতে। কিছুদিন সহ্য করতে হবে, এখন চলো। সবার কাছে না হলে আমি অনেক ছোট হয়ে যাব। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, প্লিজ। তোমাকে নিয়ে হাসাহাসি করলে আমি অনেক খুশি। তোমার সাথে কোথাও গেলে তোষিবা অনেক কষ্ট পাবে। আমি চাই না তোমার জন্য তোষিবার সাথে আমার কোনো ঝগড়া হোক। তোশিবা তো জানতে পারবে না, তাহলে ঝগড়া হবে কি করে? তোষিবা জেনে যাবে। তুমি যাও। কেন এসেছো অফিসে? তুমি কি চাও বলবে? তোমাকে। এখন চলো, এত কথা না বলে। ছাড়ো, বলে মিমকে একটা থাপ্পড় দিয়েছি। মিম থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়েছে, চোখ বেয়ে পানি পড়ছে। আমি দেখো না দেখার মতো করে বলছি, তুমি যাবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? এখন বলতে পারছি তুমি আমাকে আর ভালোবাসো না। ধন্যবাদ তোমাকে, তবে তুমি ভেবো না তোমাকে ছেড়ে যাচ্ছি না। যত কষ্ট হোক, তোমার পাশে ছায়ার মতো থাকবো। জানি না কতদিন থাকতে পারবো, তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার চেষ্টা করব। আপনি কোথায়? অফিসে। সরি তোষিবা, আমার একদম খেয়াল নেই তোমাকে ফোন করতে। আপনি আমাকে এখনো মিম আপুর থেকে বেশি ভালোবাসতে শেখেন নাই। আগে নাকি অফিসে গিয়ে মিম আপুর সাথে ঘন্টার পর ঘন্টা ফোন করে কথা বলতেন, কিন্তু আজকে আমাদের বিয়ের পর প্রথম দিন ছিল আপনার অফিসের, অথচ আমাকে একটা ফোনও করেন নাই। সরি লক্ষ্মীটি, আর এমন হবে না। আচ্ছা, আমি বাসায় আসতেছি, এসে দুজন অনেক গল্প করবো, কেমন? ওকে, আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন, কেমন? ওকে। ফোনটা রেখে আব্বুকে বলে বেরোলাম। গাড়িটা চালাচ্ছি নিজের মতো করে। রাস্তা থেকে তোষিবার জন্য আইসক্রিম নিয়েছি। ঘন্টাখানিক পর বাসায় এসেছি, দেখি তোষিবা কার্টুন ছবি দেখছে। আমি এর পাশে গিয়ে বসতেই আমার কাঁধের উপর মাথা রেখে, নাও তোমার আইসক্রিম। দেন, আপনি সত্যি বেস্ট হাজবেন্ড। যান, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করে রাখছি। তুমি আমার বেস্ট বউ। তোষিবা অনেক খুশি হয়েছে। আমি রুমে গেলাম, কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আবার নিচে আসলাম। খাবার টেবিলে সবাই এসেছে, শুধু আজকে মিমকে কোথাও দেখছি না। তোষিবা আমার পাশে বসে আছে। আর এক মহারানী কোথায়? আছে কেন, বয়ফ্রেন্ডের সাথে? সৌরভ, তুই মিমকে ডিভোর্স দিচ্ছিস না কেন? দিব, এখন কিছুটা স্থির হতে দাও। মিম তো এখন আমার কাউকে কোনো সমস্যা করছে না। তুমি ওই মেয়েটার আইন টেনে কথা বলছো কেন? তোমার মনে নেই মেয়েটা আমাদের সবাইকে কত কষ্ট দিয়েছে? মিমকে ডিভোর্স দিয়ে দেবো, তার আগে ওকে তার পাওনাগুলো বুঝিয়ে দেবো। মিম যতটা কষ্ট দিয়েছি ঠিক ততটা কষ্ট ওকে দেবো। ঠিক বলেছে, আমাদের অনেক জ্বালাতন করেছে, এবার নিচে কিছু জ্বালাতন বক করুক, কেমন? সৌরভ, আমি বলি, মিম কি বলতে চায় সে কথাগুলো আমাদের সবার শোনা দরকার। মিম সবসময় বলে কিছু কথা আছে, সে কথাগুলো বলা হলেই চলে যাবে। এত কথা শোনার সময় নেই। আব্বা, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ, বল। এখন তো সৌরভ আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। তোষিবা আছে আম্মাকে দেখাশোনা করার জন্য। কি বলতে চাস সরাসরি বলে ফেল। ভাইয়া, তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝে গেছি। তাহলে ভাবির প্রমোশন হয়েছে আর তুই ভাবির কোম্পানিতে চাকরিটা পেয়ে গেছিস, এখন তোরা দুজন আলাদা থাকতে চাস? না সৌরভ, ঠিক তা না। আসলে আম্মু অসুস্থ, আর তুমি তো জানো আমি ছাড়া আমার বাবা মায়ের আর কেউই নেই। এখন আম্মু বলতেছে আমরা আমাদের বাড়িতে থাকতাম, অবশ্য যদি আব্বাজান রাজি থাকে। এতে আমার পুরো মত আছে, তবে তুমি কিন্তু প্রতি সপ্তাহে একবার আমাদের সাথে দেখা করবে, কেমন? ঠিক আছে। ভাবি অনেক খুশি হয়েছে। ভাবি সরি, আমি বুঝতে পারিনি। সৌরভ, তুমি তো আমার ছোট ভাই, আর ছোট ভাইরা আপুদের সাথে এসব বলতে পারে? ঠিক আছে। আচ্ছা, আমার খাবার শেষ, আমি উঠি। সবাইকে রেখে আমি উঠে গেলাম। রুমে এসে শুয়ে পড়েছি, ক্লান্ত লাগছে। কিছুক্ষণ পর তোষিবা আসলো। আপনার কি শরীর খারাপ লাগছে? না, একটু ক্লান্ত লাগছে। তোষিবা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতেছে, আর আমি তোষিবাকে দেখছি। তোষিবা আমার পাশে শুয়ে পড়েছে। আজ তোষিবা একটু বেশি অন্যরকম লাগছে। দুজনে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই।
সকালে ঘুম থেকে উঠে দেখি তোশিবা রুমে নেই। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি মিম আর তোশিবা ঝগড়া করছে। আপনাকে না বলছি আমার সংসারের কোনো কিছুতে চোখ বা হাত না দিতে? সংসারটা তোমার একা নয়, এটা আমারও স্বামীর বাড়ি। কিসের স্বামীর বাড়ি? যে স্বামীর বাড়ির সবাইকে অপমান করেছেন, তার আবার স্বামীর বাড়ি? লজ্জা করে না স্বামীর বাড়ি বলতে? তোশিবা, তোমার দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহসের কি দেখছেন? সবে তো শুরু করেছি। আপনাকে বলি, সময় থাকতে আপনি আমার স্বামী আর এই বাড়ি ছেড়ে চলে যান। ছেড়ে যাব কি যাব না সেটা তোমাকে বলতে যাব কেন? আজকের পর আমার কোনো কাজে কথা বললে তোমার খারাপ হবে। তুমি কি ভাবছো আমি কিছুই বুঝি না? আমি সব বুঝি। আমি চাইলে আমার স্বামীর ভাগ আমি নিতে পারি, কিন্তু আমি নিইনি, এখন থেকে নিব। জেগে জেগে স্বপ্ন দেখা ভালো, তবে বেশি না, কম দেখেন। আপনাকে আবারও বলি, এই বাড়িতে মেহমানের মতো কিছুদিন বেড়াবেন। বেড়ানো শেষ হলে চলে যাবেন। আমার স্বামী বা আমার সংসারের দিকে চোখ তুলেও ভুল করেও তাকাবেন না। সংসারটা তোমার একার নাকি? এটা আমারও সংসার। তোশিবা, কি হয়েছে? এত জোরে জোরে কথা বলছো কেন? আমি নাস্তা বানাতে এসেছি। তার আগেই মেয়ে মাপু এসে নাস্তা বানিয়ে নিয়েছে। আমি না করেছি আমার সংসারের দিকে নজর না দিতে, কিন্তু উনি নজর দিয়েছে। সংসার তো ওর একার নয়, এটা আমারও সংসার। সুতরাং আমি আমার সংসারের কাজ করবই। এখন যদিও আমাকে সৌরভ আগের মতো ভালোবাসে না, তাতে কি? আমি তো সৌরভকে আগের মতোই ভালোবাসি। দেখো মিম, এখন পরিস্থিতি আগের জায়গায় নেই। সৌরভ তোশিবাকে অনেক ভালোবাসে আর তা তুমি দেখেছো। আমি বলি তুমি চলে যাও, অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করো, কেমন? হ্যাঁ আম্মা ঠিক বলছে। দরকার হলে আপনার বিয়ের জন্য পাত্র খুঁজে দিব আমি। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। পাত্রের 2টা ছেলে আছে, আর আপনি তো কোনোদিন মা হতে পারবেন না, তাই ফ্রিতে 2টা বাচ্চা পাবেন। তোমার কাছে আছে না কেমন পাত্র? সত্যিই আছে। বয়স একটু বেশি, এই 40+ হবে। ওনার বউ মারা গেছে, এখন বিয়ে করতে চায়। উনি বন্ধা মেয়ে খুঁজতেছে। আর মেয়ে মাপু তো এখন বন্ধার মতোই, কারণ অপারেশন করে তো মা হওয়ার ইচ্ছে শেষ করে দিয়েছে। কি মিম, তুমি বিয়ে করতে রাজি আছো? তোশিবা যার কথা বলছে তাকে? আমার স্বামী আছে আর আমার এলাকায় বিয়ে হয়েছে। তোশিবার তো মা হওয়ার অনেক ইচ্ছে, ওকে বলেন বিয়ে করে নিতে। আমি তো মা হবই আজ বাদে কাল, কিন্তু আপনি তো কোনোদিনও হতে পারবেন না। এই বিয়েটা আপনার করা উচিত। তোমাদের ঝগড়া শেষ হবে নাকি? আপনি বসেন, আমি খাবার দিতেছি। কাউকে দিতে হবে না। শাহেদের মা, তুমি আমার খাবার খেয়ে দাও। সৌরভ, তাড়াতাড়ি অফিসে আয়, কাজ আছে। হ্যাঁ আসতেছি। আব্বা চলে গেছে। মিম আর তোশিবা দুজনে দাঁড়িয়ে আছে। আমি তোশিবার কপালে চুমু দিয়েছি। মিম এগিয়ে এসেছে, কিন্তু ওর দিকে তাকায়নি, সোজা বেরিয়ে এসেছে গাড়ি নিয়ে। এভাবে চলছে আমার সংসার। রোজ রোজ মিমের সামনে তোশিবার সাথে দুষ্টুমি করি, তোশিবাকে বেশি বেশি কেয়ার করি। আজ 2 মাস হয়ে গেছে আমার আর তোশিবার জীবন সংসার। মিম এখন আগের মতো তোশিবার সাথে ঝগড়া করে না, তবে বাড়িতে কম থাকে। রাতে রুমে বসে আছে, এমন সময় তোশিবা পিছন থেকে সে জড়িয়ে ধরেছে। কি ব্যাপার, আজকে এত বেশি খুশি খুশি লাগছে? আমি যে মা হতে চলেছি আর আপনি বাবা হবেন। কি সত্যি? বলে তোশিবাকে কোলে তুলে নিয়েছি। তোশিবা, তুমি আমাকে কি শোনালে? আমি তো পাগল হয়ে যাব। তোশিবাকে কোলে নিয়ে ঘোরাচ্ছি, তোশিবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি অনেক খুশি। চলো আব্বা আম্মাকে বলি। ওরা সবাই জানে, শুধু আপনিই বাকি ছিলেন। আমাকে এই খুশির খবরটা এত দেরিতে দিলে কেন? আমি দেখতে চাইছি আপনি কতটা খুশি হন। সকালে আমার সাথে একটু ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে, তোমাকে এখন থেকে একটু বেশি খেয়াল রাখতে হবে। আজ অনেক খুশি হয়েছি, তোশিবাকে একটু বেশি যত্ন নিতে আরম্ভ করেছি। রাতটা দুজনে গল্প করে কাটিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে দুজনেই ফ্রেশ হয়ে নিচে নামলাম। সৌরভ শুন, তোশিবাকে সাথে করে নিয়ে যাবি, আবার সাথে নিয়ে আসবি, কেমন? ঠিক আছে। নাস্তা করে দুজনে বেরোলাম। তোশিবা বকবক করছেই। 40 মিনিট পর হাসপাতালে এসেছি। তোশিবাকে নিয়ে ডাক্তার চেম্বারে ঢুকলাম। উনি তোশিবাকে চেক আপ করে বলল, সব কিছু এখন ভালো আছে, তবে 5-6 মাস একটু ঝুঁকি থাকবে। সবসময় নিজের যত্ন নেবেন, কেমন? হ্যাঁ আমি যত্ন নেব। ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে শেষ করে বেরিয়েছি। তখনই দেখি মিম এবং মিমের মায়ের পার্সোনাল সেক্রেটারি রাজু। এখানে মিম কেন এসেছে? তখন একটা ডাক্তার মিমকে কিছু কথা বলল, আর রাজু মুখে হাত দিয়ে কিছু কান্নার মতো করে ভেঙে পড়েছে। এখানে মেয়ে মাপু এসেছে কেন? জানি না, চলো দেখি কেন এসেছে। দেখা লাগবে না, সাথে তো নাগর নিয়ে এসেছে। আচ্ছা ডাক্তার, ওই মেয়েটা এখানে এসেছে কেন? আপনি মিমের কথা বলছেন? হ্যাঁ। আরে মিম তো
তখনই পিছন থেকে ওনার নাম ধরে ডাক দিয়েছি। উনি পেছনের দিকে তাকিয়ে সোজা হেঁটে চলে গেছে। আমি তাকে অবাক হয়ে গেছি। আপনি এখানে? একটা বউ থাকতে আর একটা বিয়ে করেছো, এখন দ্বিতীয় বউয়ের ঘরে বাচ্চা হবে, এইটা নিয়ে থাকো। সৌরভ তোসিবাকে নিয়ে সুখে আছে দেখে আমারও খুব ভালো লাগছে। মিমের ব্যাপারে জানার আমার আগ্রহ বা ইচ্ছে নেই। হাসপাতালে দেখছি তাই ডাক্তারকে জিজ্ঞেস করেছি। আমি তো মনে করেছি মিম আমাদের ফলো করছে, কারণ তোসিবা মা হতে চলেছে। যদি মিম কোনো ক্ষতি করে, তাই তার জন্য আরও খোঁজখবর নেওয়া। আপনার মেয়ে মিম আমাকে যতটা কষ্ট দিয়েছে তার তুলনায় আমি কোনো কষ্ট দিইনি, বরং মিম এখন অনেক সুখে আছে। তুমি কখনো আমার মেয়ে মিমকে ঠিক করে বুঝতে চাওনি। আমার তো মনে হয় সেদিন তোমার সাথে মিমের বিয়েটা দেওয়াটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। কি? আমি মিমকে বুঝতে পারি না? আমার সাথে মিমকে বিয়ে দেওয়াটা আপনাদের জীবনে বড় ভুল ছিল? আপনি কে, আর আমার স্বামীকে কেন এমন কথা বলছেন? আমি তোমার স্বামীর শ্বশুর হই, আর তুমি নাকি আমার মেয়েকে অনেক কথা শোনাও। তোমার ভাগ্যটা খুব ভালো, আর আজ কে যাকে এত স্বামী স্বামী করো তার সাথে বিয়েটা তখনই মিম রাজু দুজনে এসেছে। আব্বু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসেন আমার সাথে, আমি বাড়িতে যাব। আঙ্কেল, আপনি কিছু একটু বলতে চাচ্ছেন, বলেন কি বলতে চাচ্ছেন? তোমাকে কিছু বলার নেই সৌরভ। তুমি আমাকে এখানে ডেকে ভাবছো আমি এসেছি তোসিবার ক্ষতি করতে, তাই না? হতেও পারে। আপনাকে দিয়ে তো কোনো বিশ্বাস নেই। যে মেয়ে মা হতে চায় না, সে কি করে আমাকে মা হতে দিবে? তোমার এত বড় সাহস ম্যাডামকে বড় কথা বলো? রাজু, তুমি কেন এত লাফাচ্ছ? তোসিবা তো ভুল কিছু বলেনি। তোসিবা একদম সত্যটাই বলেছে। তা না হলে আজকে কেন তোমরা সবাই এসেছো? আমি জানতাম না আজকে তোমরা এই হাসপাতালে আসবে। যদি জানতাম তাহলে এখানে আসতাম না। আব্বু চলেন, আমাদের সময় হয়ে গেছে, যেতে হবে। আর তোসিবা আমার হাত ধরে টেনে নিয়ে এসেছে বাইরে। আচ্ছা, মিম আপুর আব্বা আমার আর আপনার বিয়ে নিয়ে কিছু একটা বলতে চাইছে, কিন্তু মিম আপু বলতে দেয়নি। আজকে বাড়িতে গিয়ে মিম আপুকে জিজ্ঞেস করবেন আসল কারণটা কি। তোমাকে এসব বাজে চিন্তা করতে হবে না। ডাক্তার তোমাকে যা বলেছে তাই করবে, কেমন? আপনি আমার পাশে থাকলেই হবে। এখন চলেন, আমাকে বাড়িতে দিয়ে আপনি অফিসে যাবেন। ঠিক আছে, চলো। তোসিবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, আমার তো যমজ দুইটা মেয়ে হবে। কে বলেছে তোমার যমজ মেয়ে হবে? মন বলছে, যদি দুইটা মেয়ে যমজ বাচ্চা হয় তাহলে কি আপনি আমার প্রতি নারাজ হবেন? কেন কেন নারাজ হবো? আমি তখন তোমাকে আরো বেশি ভালোবাসবো। তার মানে এখন কম ভালোবাসেন? আরে না, কম কেন ভালোবাসবো? আমি তো তোমাকে খুব বেশি ভালোবাসি। আমার যমজ মেয়ের নাম আমি রাখবো, কেমন? ঠিক আছে, বাড়িতে চলে এসেছি। তুমি ভেতরে যাও, আমি অফিসে যাচ্ছি। আর শোনো, মিমকে তুমি হাসপাতালের ব্যাপারে কিছু বলো না, কেমন? ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী বউ। তোসিবার কপালে চুমু দিয়ে আমি অফিসের জন্য রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে চলে গেলাম। গাড়িটা পার্কিং করে অফিসের ভিতরে গেলাম। সবার সাথে হাই হ্যালো করে কাজে মন দিলাম। দুপুরে তোসিবাকে ফোন করে খোঁজ খবর নিলাম। আসার সময় আচার নিয়ে আসবেন, কেমন? ঠিক আছে, কাজগুলো করছি নিজের মতো করে। অমনি আব্বা এসেছে। সৌরভ, বাসায় যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাস, আমার গাড়িটা গ্যারেজে দেওয়া আছে। ঠিক আছে। আব্বা চলে গেছে। রাত 8টার দিকে কাজ শেষ করে আব্বাকে সাথে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরোলাম। রাস্তায় গাড়ি থামিয়ে কিছু আচার নিয়ে নিলাম। তোসিবার দিকে খেয়াল রাখিস, আর শোন, মিমের সাথে এখন আর খারাপ আচরণ করার দরকার নেই। কিন্তু কোনো কিন্তু নয়, মিম যতদিন থাকবে থাকুক। আমি চাই না বাড়িতে রোজ রোজ ঝগড়া হোক। এমনিতে আমার ঝগড়া পছন্দ না, তুই তো জানিস। ঠিক আছে, তাহলে আপনি মিম আর তোসিবাকে বলে দিন, তাহলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, আমি বলে দিব। আপনাকে মানা করেছি আমার সংসারের দিকে না তাকাতে, তাও তাকান কেন? বারে বারে এক কথা বলো কেন? সংসারটা তোমার একার নয়, আমারও সংসার। এই বাড়িতে তোমার যতটা অধিকার, ঠিক ততটা অধিকার আমারও আছে। না মিম, তোমার সে অধিকার নেই। তুমি তো মাত্র কিছুদিন অতিথি মাত্র এই বাড়িতে। যখন তোমাকে কষ্ট দিতে আর ভালো লাগবে না, বা মনে হবে তুমি আর তোমার পরিবার আমাকে আর আমার পরিবারকে যত কষ্ট দিয়েছো, ঠিক তার চেয়ে বেশি কষ্ট ফিরিয়ে দিয়েছি, সেদিন তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি আমাকে কি বের করবে? আমি নিজেই চলে যাব। তবে সেই দিন তুমি আমার জন্য আফসোস করবে, আর সবাই বুঝবে আমি কতটা ভালোবেসেছি তোমাকে আর তোমার পরিবারকে। সেটা তো দেখছি, আর নতুন করে কিছুই দেখতে চাই না। কিন্তু তোমার জন্য আমি আফসোস করব? মজা পেলাম। সৌরভ, তোদের ঝগড়া বন্ধ কর, আমার বিরক্ত লাগছে। মিম, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে কোনো রকম অশান্তি করা চলবে না। এমনকি তোসিবার সাথে ঝগড়া করা যাবে না। তুমি পারবে এসব মেনে নিতে? হ্যাঁ পারবো,
তবে আমার কিছু কথা আছে, সবাইকে সেই কথাগুলি শুনতে হবে। কারণ নাটক করা গল্প আমি শুনতে পছন্দ করি না, আমি বলতে পছন্দ করি। শোনার অভ্যাস আমার নেই, আমার বলার অভ্যাস আছে। যদি শোনেন তাহলে বলবো। আমি কিসের নাটক করে গল্প বলবো? বানিয়ে বানিয়ে হাজারটা গল্প বলা যায়। আপনার মিথ্যে গল্প শোনার সময় আমার কাছে নেই। মিম, তুমি যা বলতে চাচ্ছ তা বলার দরকার নেই। আমরা জানি তুমি কি বলতে চাও। নতুন করে আবার কোনো নাটক করতে মন চাইছে, তাই তো তুমি এসব করছো। তো শিবা, আসো রুমে যাব, আমার ক্লান্ত লাগছে। সিঁড়ি বেয়ে উপরে যেতে আমার কষ্ট হয়, আপনি কি আমাকে কোলে করে নিয়ে যাবেন? হ্যাঁ চলো। তো শিবাকে কোলে নিলাম। মিম রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। তো শিবাকে নিয়ে রুমে এসেছি। আপনার কি কষ্ট হয় আমাকে কোলে নিলে? কেন কষ্ট হবে? তোমাকে কোলে নিয়ে আমার অনেক ভালো লাগে। নাও তোমার আচার, তুমি বসে বসে আচার খাও, আমি ফ্রেশ হয়ে আসছি। একা একা খাবো? আপনি আমার সাথে খেলে ভালো লাগতো। আচারটা তোমার খেতে ইচ্ছে হয়েছে, তাহলে আমি খাবো কেন? তুমি একা একা খাও কেমন? জি না, আপনি আমার সাথে খাবেন। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, দুজনে গল্প করতে করতে আচার খাবো। ঠিক আছে। কিছুক্ষণ ফ্রেশ হয়ে এসেছি, দেখি তো শিবা আচার নিয়ে বসে আছে। দুজনে বসে আচার খেলাম। রাতে কিছুটা গল্প করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। কিছুদিন ভালোই যাচ্ছে। মিমের সাথে এখন আর তোশিবা ঝগড়া করছে না। দেখতে দেখতে আজ তোশিবার প্রেগনেন্সির 8 মাস হয়েছে। এর মাঝে ডাক্তার বলে দিয়েছে তোশিবার মেয়ে যমজ বাচ্চা হবে। দেখছেন, আমার যমজ বাচ্চা হবে, আমি খুব খুশি। সৌরভ, তোমার কাছে যেই জন্য এসেছি সেটা তো পেলাম। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো আমাকে তুমি কতটা ভালোবাসতে। মিম, অতীত নিয়ে কিছু বলতে চাই না আমি। আমি আগে কি ছিলাম সেটা অতীত। এই কিছুদিন তোমার সাথে আমার কোনো কিছুই হয়নি। আর এখন আমি তোশিবাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি তোমাকে জানাতে এসেছি আমি চলে যাচ্ছি, তোমাকে আর তোমার বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য। যাক, তাহলে আপদ বিদায় হবে। আমাদের প্ল্যান কাজে আসছে, দেখছো সৌরভ? হ্যাঁ, তোমাদের প্ল্যান কাজ হয়েছে। তুমি চাইলে ডিভোর্স দিতে পারো, আমি সাইন করে দেব। আমি তোমার ডিভোর্সের অপেক্ষায় থাকবো। আর সৌরভ, একটা কথা বলবো, রাখবে? কি কথা আগে শুনি। শেষবারের মতো আমাকে একটিবারের জন্য জড়িয়ে ধরবে? তোমাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। প্লিজ সৌরভ, একবার আমাকে জড়িয়ে ধরো। পারবো না তোমাকে জড়িয়ে ধরতে, তুমি চলে যাও। আমি তোমার শেষবারের আবদারটা রাখতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, ভালো থেকো। জানি আমার কথা মনে পড়বে না, তবে তোমার জন্য কিছু জিনিস এনেছি আমার রুমে রাখা। যদি কোনো সময় খুব মনে পড়ে আমার কথা, তাহলে দেখো কেমন। আমি আছি তো, কোনো সময় আপনার কথা মনে পড়তে দিব না। এবার আপনি যেতে পারেন। জানি তুমি সৌরভকে অনেক ভালোবাসো, তবে আমার থেকে বেশি ভালোবাসোনি। আব্বাজান আর আম্মাজান, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, তাও নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিয়েন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তোশিবা আসো, তোমাকে কোলে করে রুমে নিয়ে যাই। তোশিবাকে কোলে নিয়েছি। মিম চোখের পানি ফেলে বাইরের দিকে রওনা দিয়েছে। তোশিবাকে নিয়ে রুমে এলাম। আজ থেকে আমি অনেক সুখে থাকবো। হ্যাঁ, তোশিবার কপালে চুমু দিলাম। কিছুদিন ভালোই চলছে। দেখতে দেখতে আরও মাসখানেক চলে গেছে। আমি অফিসে বসে কাজ করছি, এমন সময় আম্মু ফোন করলো। সৌরভ, তুই হাসপাতালে চলে আয় তোশিবাকে নিয়ে। তোর আব্বা আর আমি হাসপাতালে এসেছি। আজকে তোশিবার ডেলিভারি করতে হবে। কিন্তু তোশিবার ডেলিভারির সময় তো আরও কিছুদিন পর হওয়ার কথা। আম্মু কিছু বলেনি। আমি তাড়াতাড়ি হাসপাতালে গেলাম। দেখি আব্বা আম্মু বাইরে বসে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে অপারেশন করাবে। এখানে মিস্টার সৌরভকে জি আমি। এখানে একটা সাইন করে দিন। হ্যাঁ দেন। সাইনটা করলাম, নার্স চলে গেল। কিছুক্ষণ পর আবার একজন নার্স আসলো। পেশেন্ট তোশিবা ইসলামের গার্জিয়ানকে। জি আমি। তাহলে এখানে একটা সাইন করে দিন, আপনার স্ত্রীর অপারেশন হবে। একটু আগে তো সাইন করেছি, তাহলে ওইটা কি ভুল ছিল? ভুল না, সঠিক ছিল। আগে তুই সাইনটা কর, তারপর বলছি। তুই তোর বইয়ের জন্য সাইন করেছিস। এটা তো শিবার অপারেশনের জন্য, আরেকটা মিমের জন্য। আজকে মিমের অপারেশন হবে। এতদিন তোর কাছ থেকে আমি অনেক কিছুই লুকিয়ে রাখছি, আর সব বলে দিতে চাই। মানে কি লুকিয়ে রাখছেন? মিম তোকে কখনোই কষ্ট দিতে চায়নি, তাই তো মিম নিজ থেকে তার সাথে তোশিবার বিয়ে দিয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন কিছুই বুঝতেছি না। মিম যদি আমাকে কষ্ট দিতে নাই বাঁচায়, তাহলে কেন আমার সাথে এমন করলো? তখনই মিমের মা বাবা দুজন এসেছে। কি হলো বলেন, এতদিন কি লুকিয়ে রাখছেন? আর যাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস সেই তোশিবা কে জানিস? মানে তোশিবা তো আপনার বন্ধুর মেয়ে। না, তোশিবা হলো মিমের সবচেয়ে কাছের বান্ধবী। কি বলছেন? কিন্তু তোশিবা তো সবসময় মিমের সাথে খারাপ আচরণ করতো।
খারাপ আচরণটা তোর সামনে করেছে। যখন তুই অফিসে থাকতি তখন মিম আর তোশিবা দুজনে হাসি ঠাট্টায় মেতে থাকতো। যখন তুই বাড়িতে থাকতি তখন তোর সামনে ওরা ঝগড়া করতো। এখানে তোশিবাকে নিয়ে কি আমরা এসেছি? না, তোশিবা নিজে থেকে এসেছে, কারণ আজকে মিমের ব্রেন টিউমারের অপারেশন করানো হবে। তখনই তোশিবার ব্যথা উঠে যায় আর তোকে আমরা ফোন করি। তার মানে তুমিও জানতে? আমি জেনেছি কিছুদিন হলো। মিম তোর কষ্ট সহ্য করতে পারবে না বলে তোর সাথে এই অভিনয় করেছে। মিম যখন জানতে পেরেছে ওর ব্রেন টিউমার, তখন থেকে মিম তোর সাথে বাজে ব্যবহার করতে আরম্ভ করেছে। কিন্তু মিম তো আমার সামনে অন্য একটি ছেলের সাথে আসা যাওয়া করেছে, আর সবার সামনে আমাকে থাপ্পড় দিয়েছে। হ্যাঁ দিয়েছে, কারণ তুমি যাতে মিমকে ভুলে যেতে পারো। সব ঠিক আছে, তাহলে আমার আর আমার পরিবারের সবার নামে মামলা করার কারণ কি ছিল? সেটাই আমি করেছি, কারণটা আমি জানতাম না। তবে মিম যখন সব কিছু আমাকে খুলে বলেছে তখন আমি নিজেকে মামলায় তুলে নিয়েছি। তাহলে আপনি আর মিম যে আমাদের বাড়িতে পুলিশ নিয়ে গেছেন, ওই পুলিশ তো বলেছে এখনো মামলা আছে। সব মিথ্যা বলছে। শোন তাহলে সবটা আমার কাছ থেকে। হ্যাঁ বলেন। মিম কোনোদিন মা হতে পারবে না, এটা সত্যি, কিন্তু সে নিজে থেকেই কিছুই করেনি। মিম যখন জানতে পারছে ও মা হবে তখন অনেক খুশি হয়েছে। তুই তখন অফিসের কাজে খুব ব্যস্ত, হঠাৎ একদিন মিম মাথা ঘুরে পড়ে যায়। আমি মিমকে হাসপাতালে নেই, ডাক্তার মিমকে কিছু টেস্ট দিয়েছে। সবগুলো টেস্ট করার পর যখন হাতের টেস্টের কাগজগুলি পেয়েছে তখন মিম নিজ থেকে ভেঙে পড়ছে। সে জানতে পারলো তার গর্ভে কোনো সন্তান নয়, সেটা একটা টিউমার, আর ব্রেনে ছোট একটা টিউমার ধরা পড়েছে। পেটে টিউমার তো কিছুদিন পরে অপারেশন করে ফেলছে, আর সাথে ডাক্তার জানিয়েছে কোনোদিন মা হতে পারবে না। কিন্তু ব্রেনে যে টিউমার আছে সেটা অপারেশন করলে মৃত্যুর সম্ভাবনা 95%। যখন ডক্টর এই কথা বলেছে তখন আমরা অনেক মানসিকভাবে ভেঙে পড়ি। তখন মিম সিদ্ধান্ত নিয়েছে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে এই কথা জানাবে না, কারণ তুমি যদি মিমের সম্পর্কে সবটা জানো তাহলে তুমি অনেক কষ্ট পাবে। তখন মিম আমাদের সবাইকে দিয়ে ওয়াদা করে নেয় তোমাকে আবার বিয়ে করাবে, আর মিম তোমাকে ডিভোর্স দিবে। তখন মিম প্ল্যান করে আর দিন দিন তোমার সাথে খারাপ আচরণ করতে থাকে। আব্বা, আপনি এসব কিছু জানতেন? না, আমি জেনেছি পরে। মিম একদিন আমার অফিসে আসে, সব কিছু আমাকে বলে। তখনই মিম তোশিবার কথা বলে, আর তোশিবাকে মিম রাজি করিয়েছিল তোর সাথে বিয়ে করার জন্য। কিন্তু কেন? কোনো সময় তো মিমের ব্রেন টিউমারের লক্ষণ দেখিনি। দেখবি কি করে, তুই মিমের সাথে কতটুকু সময় কাটিয়েছিস? তুই তো তোশিবার সাথে বেশি সময় কাটাতি। মিম আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে রেখে কি প্রমাণ করতে চাইছে? আমাকে ভালোবাসে অনেক? আমাকে সুখে দেখতে চাইছে? না, আমি মনে করি মিম আমাকে ধোঁকা দিয়েছে। মিম যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে আমাকে সব জানানোর দরকার ছিল। মিমের অবস্থা দিন দিন এতটা খারাপ হয়ে যাচ্ছিল যার কারণে মিম তোমাদের বাড়ি থেকে চলে এসেছে, যাতে করে তুমি কিছুই জানতে না পারো। মিমের প্রতি তোমার যেন নতুন করে আর মায়া মহাব্বত না হয়। সব কিছু তো তোমাকে আমরা বলে দিলাম, এখন তো মিমকে ক্ষমা করা যায় নাকি? সৌরভ, আজ মিমের অপারেশন হচ্ছে, মিমের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 5%। এবার ওকে ক্ষমা করাটা তোর উচিত। তোর সুখের কথা চিন্তা করে মিম তার কাছের বান্ধবীকে তোর সাথে বিয়ে দিয়েছে। মিম তোকে অনেক ভালোবাসে, ওকে ক্ষমা করে দে বাবা। ক্ষমা তো আমার চাওয়া দরকার, কারণ মিমের সাথে অন্যায়টা আমি করেছি। মিমকে অনেক কথা শুনিয়েছি। দোয়া কর যাতে মিম বেঁচে থাকে আর তোশিবার 2টা বাচ্চা হয়, তাহলে 2টা সন্তান পাবে। মিস্টার সৌরভ আপনি? হ্যাঁ। কনগ্রাস মিস্টার সৌরভ, আপনার টুইন বেবি হয়েছে, 2টা মেয়ে। তোশিবা কেমন আছে? আপনি নিজে গিয়ে দেখুন। 2 বউয়ের অপারেশন হয়েছে। দাঁড়িয়ে চিন্তা করছি কার কাছে আগে যাব, ছোট বউ তোশিবার কাছে নাকি বড় বউ মিমের অপারেশন ঠিকঠাক হয়েছে কিনা। দাঁড়িয়ে শুনবো। ভাবতে ভাবতে পা বাড়িয়েছি তোশিবার দিকে, তখনই মিমের ডাক্তার বলে, দেখুন আপনাদের মেয়ের অপারেশন সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, তবে এখনও জ্ঞান ফেরেনি, ঘন্টাখানেক পরে বলা যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, একদম 100% ঠিক হয়েছে অপারেশন। ঠিক আছে, এখন কি আমরা মিমকে দেখতে পারবো? হ্যাঁ পারবেন, তবে এখনও জ্ঞান ফেরেনি। রুমে রেখে কোনো আওয়াজ করবেন না। আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার কাছে অনেক বড় সত্য লুকিয়েছি। হ্যাঁ, আব্বা আম্মা আর মিমের আব্বা আম্মা সব বলে দিয়েছে। মিম কেমন আছে? তুমি ঠিক আছো?
বলেন মিম কেমন আছে? ওর অপারেশন ঠিকঠাক হয়েছে তো? তোমার কথাই সত্যি হয়েছে, তোমার যমজ বাচ্চা হয়েছে। দেখতে ঠিক তোমার মতো সুন্দর আর কিউট হয়েছে। কি হলো, কথা ঘুরাচ্ছেন কেন? মিম ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? এখনো কিছু বলা যাচ্ছে না, মিমের জ্ঞান ফিরবে ঘন্টাখানিক পরে। এখন বলো তুমি কি বলতে চেয়েছো? আপনি তো সব জেনে গেছেন, এগুলিই বলতাম। আচ্ছা, মিম যদি সুস্থ হয়ে যায় তাহলে কি আমাকে আগের মতো ভালোবাসবেন? কেন না, তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসবো। মিমের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। সব দোষ আমার, কারণ আমি তো সব জানতাম, তাও আপনাকে কিচ্ছু বলিনি। আমাকে ক্ষমা করে দেন। কান্না করছো কেন? তুমি তো মিমের কথা মতো আমার সাথে ব্যবহার করেছো, এই জন্য কান্না করতে হবে না। তখনই নার্স এসে তোশিবার কোলে একটা মেয়ে দিয়েছে। আরেকজন নার্স অন্য একটা মেয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছে। ম্যাম, বাচ্চাগুলোকে একটু দুধ পান করিয়ে দেন। স্যার বলেছে আপনি এখনই ওদের দুধ খাওয়াতেন। হ্যাঁ, দেন। আরে কান্না করবে না, যা হবার তা তো হয়ে গেছে। এখন দুইটা মেয়ে আমাদের ভালোভাবে বাঁচতে শেখাবে। মিম বলেছিল যদি বেঁচে থাকে তাহলে যেন একটা মেয়ে দিয়ে দেয়, সে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, তাই হবে। কিন্তু ছোট বাচ্চা কি মিম নিয়ে রাখতে পারবে? তখনই আম্মা এসেছে। সৌরভ, মিমের জ্ঞান ফিরেছে। মিম তোর সাথে কথা বলতে চাচ্ছে। যা বাবা, একটু দেখা করে আয়। আমি তোশিবার পাশে বসে থাকি। আমার নাতনিগুলো তো একদম আমার মতো হয়েছে। হ্যাঁ, যান। আপনি মিমের সাথে একটু কথা বলেন। মিমের ভরসা হবে, নিজের প্রতি কিছুটা বিশ্বাস ফিরে পাবে। কিন্তু কোনো কিন্তু নেই, আপনি যান, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে। উঠে এক পা দুপা করে বেরোলাম রুম থেকে। কিছুটা চিন্তা করে মিমের কেবিনে ঢুকলাম। দেখি মিমের পাশে ওর বাবা মা বসে আছে। আমাকে দেখে মিমের বাবা মা দুজনে উঠে বাইরে চলে গেল। আমি মিমের পাশে বসেছি, তখনই মিম হাত বাড়িয়ে আমার হাতটা ধরল। তোসিবার নাকি আজকে অপারেশন হয়েছে। হ্যাঁ, দুইটা মেয়ে হয়েছে। আর তোশিবা ভালো আছে। মেয়েগুলি দেখতে কার মতো হয়েছে? যদি আমার গর্ভে সন্তান হতো তাহলে ঠিক এমনটাই তো হতো, তাই না? সরি সৌরভ, কি করব বলো? তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? তাহলে তোমার মতো করতাম না, বরং তোমাকে সাথে নিয়ে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতাম। আমি সব বলে দিতাম, আর যতদিন বেঁচে থাকতাম ততদিন তোমাকে অন্য কারো হতে দিতাম না। তাহলে কি ভালোবাসার জয় হতো? তা জানি না, তবে আমি তো সুখে থাকতাম ভালোবাসার মানুষকে নিয়ে, এতে আমার ভালোবাসা জয় হতো। বাহ, আজকাল তো দেখছি অনেক গুছিয়ে কথা বলতে শিখেছে। নিশ্চয়ই তোসিবা এসব শিখিয়েছে। সবসময় গুছিয়ে বলি, শুধু সময় বুঝে কথা বলি। এখন বাদ দাও এসব কথা। আমার ডিভোর্সের কাগজটা কবে পাঠাবে? কি হলো, কবে দিতেছ আমাকে? তুমি সুস্থ হও, তারপর পেয়ে যাবে। কেন এখন দিলে সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু তোশিবা তো বলেছি তুমি নাকি একটা মেয়ে নেবে। সেটা তোসিবার সাথে আমার চুক্তি করা আছে। যদি বেঁচে থাকি তাহলে ওই দুইটা সন্তান হলে একটা আমাকে দিবে। তুমি আমাকে কবে ডিভোর্স দিতেছো সেটা বলো। তুমি না আমাকে জড়িয়ে ধরতে চাইছো, এখন জড়িয়ে ধরবে? না, এখন কোনো ইচ্ছে নেই। আমি চাই না তোমার আর আমার প্রাণের দোস্ত তোসিবার সংসারে কোনো রকম অশান্তি হোক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাব বাইরে, এদের ছেড়ে দূরে, অনেক দূরে, যেখানে আমাকে কেউ কোনো কিছুর জন্য কিছুই বলবে না। ঠিক আছে, তাহলে কিছুদিনের মধ্যে তোমার ডিভোর্সের কাগজ পেয়ে যাবে। আচ্ছা তাহলে আমি যাই, তুমি রেস্ট নাও। বলে উঠে আসছিলাম, তখনই মিম হাত ধরে রাখছে। কি হলো, হাত ছাড়ো। না করেছি নাকি তুমি যাও? আমি যাবো তো। তাহলে হাত ধরে রাখছো কেন? হাত তো আমি ধরিনি, আমার হাত ধরে রাখছো। আচ্ছা সৌরভ, তুমি কি সেই আগের মতো আমাকে ভালোবাসো? মানে? ঠিক ওই আগের মতো, যখন তুমি আর আমি দুজনে মিলে যেমন ছিলাম। রাতে লং ড্রাইভে চলে যেতাম, যেখানে চাঁদের আলো ছাড়া কিছুই ছিল না। তাহলে তোশিবা কি করবো? মিম এখন চাইলেও আমি আর আগের মতো হতে পারবো না, কারণ আমার সাথে এখন শুধু তোশিবা না, সাথে আমার দুইটা মেয়েও জড়িয়ে আছে। তাই এখন তুমি চাইলেও আমি আগের মতো হতে পারবো না। বুঝতে পারছি, নাও ছেড়ে দিলাম তোমাকে। যাও, তোমার জীবন থেকে আমি দূরে সরে যাব, কারণ আমি দূরে গেলে তুমি, তোসিবা আর তোমার মেয়েরা অনেক সুখে থাকবে। আচ্ছা, এখন এসব বাদ দাও, সময় বলে দেবে কে থাকবে আর কে যাবে। তুমি এখন ঘুমাও। কথাগুলো বলে বেরিয়ে আসলাম। মিমের বাবা মা সহ আমার বাবা মা সবাই মিলে কথা বলছে। সৌরভ, তুই বাড়িতে যা, আমি আসি। তোশিবাকে 2 দিন পর আর মিমকে 7 দিন পর ছাড়বে। না, আপনারা চলে যান, আমি আছি। একসাথে 2 রুম দেখবি কি করে? তার চাইতে ভালো হবে দুজনকে এক কেবিনে রুমে নিয়ে আসতে ডক্টরকে। হ্যাঁ, তা মন্দ নয়, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। আচ্ছা, আমি দুজনকে একই কেবিনে দিতেছি।
ধন্যবাদ আপনাকে। সৌরভ, আমার 2 বউ আর 2 নাতনি যেন কিছু না হয়। আচ্ছা, আমি খেয়াল রাখবো। ওরা চলে গেছে, আমি রুমে ঢুকেছি। মিম তোশিবা দুজনে হাসাহাসি করছে। আমাকে দেখে দুজনেই চুপ হয়ে গেছে। আমি 2 মেয়ের সাথে দুষ্টুমি করছি। অমনি তোশিবা বলে, মিম, সৌরভ তো সব জেনে গেছে, তাহলে এখন কি আমি আগের মতো তোকে ডাকতে পারবো? হ্যাঁ, সমস্যা নেই, এখন সবাই সব কিছু জেনে গেছে। দয়া করে আপনারা এখন ঘুমান, রাত অনেক হয়েছে, আমি ঘুমাবো। ঘুমাবো মানে? তোমাকে বলিনি? আমার তো ঘুম পাচ্ছে না। তোমাকে তো বলিনি, আমি বলেছি আমার 2 মেয়েকে। তোশিবা আর মিম দুজনে মুড অফ করে নিয়েছে। এভাবে আজকের আরও 2 দিন কেটে গেল। আমি মিম আর তোশিবাকে অনেক কেয়ার করছি। যদি একজন মানুষ দুজনকে কেয়ার করা অনেক কষ্ট, আজ তোশিবাকে রিলিজ করে দেবে। মিমের মন খারাপ। মিমকে ডক্টরের সাথে কথা বলে আমাদের বাড়িতে নিয়ে গেলে ভালো হবে। মিম এখানে থাকলে অনেক কষ্ট পাবে। প্লিজ তুমি মিমকে নিয়ে চলো। ঠিক আছে, ডাক্তারের সাথে কথা বলে দেখি। ডাক্তারের সাথে কথা বলার পর ডাক্তার রাজি হয়নি, তাই তোশিবা বাসায় যেতে রাজি হয়নি। ওরা একসাথে বাসায় যাবে। ডাক্তারকে বলে রাজি করেছি। দেখতে দেখতে 7 দিন চলে গেছে। আব্বা আম্মু এসছে। মিম চলো, তুমি যতদিন বিদেশে না যাবে ততদিন আমাদের বাড়িতে থাকবে। তা হয় না, আমি আমাদের বাড়িতে যাব। মিম চল, আমার সাথে থাকবি। এখন তুই যদি না যাস তাহলে আমি একা 2টা বাচ্চা সামলাবো কি করে? তুই বলেছিস বলেই তো আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার 2টা বাচ্চা হতে। এখন আমাকে আর আমার বাচ্চা রেখে তুই একা একা থাকবি? ঠিক আছে, তবে 6 মাস পরে আমি চলে আসব। তোদের ছেলে আর আমার একটা মেয়ে নিয়ে যদি রাজি থাকিস তাহলে বল। ওকে, রাজি আছি। এবার তো চল। মিম চলো। তারপর সবাইকে নিয়ে বাড়িতে আসলাম। আজকে বাড়িটা একটু অন্যরকম মনে হচ্ছে। তোশিবা ছোট মেয়ের নাম তানুশা ইসলাম রাখছে, আর মিম বড় মেয়ের নাম ইসরাত জাহান মিশু। এভাবে ভালোই চলছে। দেখতে দেখতে 5 মাস পেরিয়ে গেছে। হঠাৎ একদিন তোশিবা আর মিমের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। অনেক বড় ধরনের কথা কাটাকাটি হয়ে যায়। সৌরভ, তুমি আমাকে ডিভোর্স দিতে চাও না কেন? হঠাৎ তোমার কি হলো? আমি বাপের বাড়ি চলে যাব? তোমার কি হলো? আপনি দিয়ে আসবেন নাকি আমি একা চলে যাব? তোশিবা, তোর কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিও, কেমন? হাত ছাড়েন বলছি। ছাড়বো তো ঠিক আছে, তবে আমার মেয়ে দাও। বলি তোশিবার কাছ থেকে মেয়েকে খুলে নিয়ে নিয়েছি। তাহলে আমার হাত ছাড়ো। হ্যাঁ, তোমারটাও ছাড়বো। বলে মিমের কাছ থেকে মেয়েকে কোলে নিয়েছি। 2 মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। মিম আর তোশিবা তাকিয়ে আছে আমার দিকে। আচ্ছা তোশিবা আর মিম, তোমরা এবার চাইলে যেখানে খুশি যেতে পারো। বলে আমি আমার 2 মেয়েকে নিয়ে সিঁড়িতে উপরের দিকে হাঁটা দিয়েছি। 2 মেয়ে নিয়ে সিঁড়িতে উপরে যাচ্ছে, আর 2 বউ দাঁড়িয়ে আছে। চিন্তা করছে বাপের বাড়িতে যাবে নাকি এখানেই থেকে যাবে। তখনই খেয়াল করলাম তোশিবা আর মিম দুজনে পিছিয়ে পিছিয়ে আসতেছে। কি হলো? তোমরা যাও যেখানে যেতে চেয়েছিলে। তখনই আব্বা আম্মা আসলো। কি রে সৌরভ, তোর কোলে 2 মেয়ে কেন? ওরা এখন থেকে আমার কাছে থাকবে। মিম আর তোশিবা দুজনে যেতে চেয়েছে ওদের বাপের বাড়িতে। কেন? সেটা জিজ্ঞেস করতেছি, কিন্তু দুজনের একজনও বলতে রাজি নয়। তাই আমার 2 মেয়ে রেখে দিয়েছি, আর ওদেরকে বলছি চলে যেতে। মিম আর তোশিবা, কি হয়েছে বলো? তেমন কিছুই না, আমি তো এই বাড়িতে আসার সময় বলেছি যে 6 মাস পরে চলে যাব মিশুকে নিয়ে। মিম আমাকে কোনো কাজ করতে দেয় না, সব কাজ মিম করে নেয়। সব কাজে মিম বেশি ভালো হতে চায়। আমি চেয়েছি চলে যাব, মিমকে তার সংসার ফিরিয়ে দেব। আচ্ছা, তোমরা না প্রাণের বান্ধবী? মিম, তুমি সৌরভের সুখের চিন্তা করে তোশিবাকে বিয়ে করতে রাজি করিয়েছো, যাতে করে তোশিবা সৌরভকে সুখে রাখে। হ্যাঁ, করিয়েছি, আর সৌরভ সুখে থাকবে বলে তো আমি চলে যাচ্ছি। আচ্ছা মিম, তুমি কোথায় যাবে বলো? সৌরভের কাছ থেকে দূরে গিয়েও তুমি সুখে থাকতে পারবে? যদিও তোমাদের ডিভোর্স হয়, তাহলে তো আবার কাউকে না কাউকে বিয়ে করতে হবে। তাহলে এখানে থাকলে সমস্যা কি? মিম, তুই এখানে থাক, আমি চলে যাচ্ছি। আমি চাই না তোদের জীবনে কাটা হয়ে থাকতে। তোশিবা, তোমার আবার কি হলো? তুমি কোথায় যাবে? তাহলে তোমার মেয়ে সংসার এসব কি হবে? মিম তোমাকে সুখে দেখার জন্য তার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে তুলে দিয়েছে, আর তুমি কিনা মিমের সাথে এমন ব্যবহার করলে। তোমার তো মিমের সাথে ভালো ব্যবহার করা উচিত। ভাগ্য কাকে কোথা থেকে নিয়ে যায় তা বলা যায় না। এখন আমি যা বলি তোমরা তা মানবে? আম্মা, আমার কিছু কথা আছে। তুই চুপ থাক, কোনো কথা বলা লাগবে না। মানুষ 2 বউ নিয়ে সংসার করতেছে।
সৌরভ, আমি মনে করি তুই মিম আর তোশিবার সাথে সংসার করার মাঝে মাঝে ঝগড়া হবে, দিন শেষে আবার মিলেও যাবে। এটাই জীবন আর এটা সংসার। সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমনটা কোনো দিন করবো না। আমার বোঝা উচিত ছিল মিমের প্রতি আমি অনেক অন্যায় করেছি। মিম, তুই আমাকে ক্ষমা করে দে। আরে বোকা, ভুল তো আমার হয়েছে। তোর সাথে যদি ঝগড়াটা না করতাম তাহলে এমনটা হতো না। তুই আমাকে ক্ষমা করে দে। আম্মা আব্বা, তা কি করে সম্ভব? 2 দিন পর ওরা ঝগড়া করবে, আর এভাবে সংসার করা যাবে না। কেন যাবে না? আমি যেভাবে বলি সেইভাবে আজ থেকে মিম আর তোশিবা তোমরা সৌরভের সাথে আর বাড়ির কাজ করবে না, কেমন? ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমিও রাজি আছি, আপনি যা বলবেন তাই হবে। এখন থেকে বাড়ির কাজ 1 সপ্তাহ মিম করবে, এর পরের সপ্তাহ তোশিবা করবে। এভাবে চলতে থাকবে যতদিন তোমরা বেঁচে থাকবে। 1 সপ্তাহ তোশিবা অফিসে দুপুরে খাবার নিয়ে যাবে, আর পরের সপ্তাহে মিম খাবার নিয়ে যাবে। সৌরভ অফিসে যাওয়ার সময় মিম এর 1 সপ্তাহে এগিয়ে দিয়ে আসবে, পরের সপ্তাহে তোশিবা। আর এভাবে 1 সপ্তাহ করে সৌরভের সাথে কোথাও ঘুরতে গেলে এমনভাবে ভাগ করে নিতে হবে। যদি তোমরা মিলেমিশে যেতে চাও তাহলে যেতে পারবে, কিন্তু নিয়ম ভাঙা যাবে না। আর হ্যাঁ, বাকি রইল সৌরভ, কার সাথে থাকবে এটা তোমরা মিলে সিদ্ধান্ত নিও, কেমন? তাহলে 1 সপ্তাহ আমার সাথে আর 1 সপ্তাহ মিমের সাথে থাকবেন উনি। মিম, কি রাজি আছো তোশিবা যা বলছে সেইভাবে থাকতে? সৌরভ আমার সাথে থাকতে হবে না, তোশিবার সাথে থাকবে। সৌরভ আমাকে শুধু স্ত্রীর অধিকারটুকু দিয়ে রাখলেই হবে। আমার যে স্বামী আছে এইটা সবাই জানলে আমি খুশি। আজ তোশিবা এতটা চালাক নয়, কিছুটা বোকা টাইপের। আমি আজ থেকে আর কোনো সময় এসব নিয়ে ঝগড়া বা রাগ করব না। না, তা হয় নাকি? তুই সব সময় আমাকে স্যাক্রিফাইস করবি কেন? এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। আব্বাজান আম্মাজান, আজ থেকে আমাদের বান্ধবীদের মাঝে কোনো ঝগড়া হবে না, আর এই বাড়িতে কোনো রকম অশান্তি তৈরি হবে না। খুশি হলাম তোমাদের কথা শুনে। অল্প কিছুদিনের জীবন নিয়ে কেন এত ঝগড়া, বিবাদ, রাগ, অভিমান? কি দরকার এসব করা? যেহেতু এখন তোমাদের দুজনের ভাগ্য একটা মাত্র স্বামী, তাহলে ওকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো। দেখবে তোমরা সবচেয়ে সুখী কাপল হবে। হ্যাঁ মাজান, আপনি ঠিকই বলেছেন। সৌরভ দাও। সব তোমরা ঠিকই করেছো। যদি ভুলেও যাও তাহলে দুজনের কপালে খারাপ এসে বলে দিলাম। মানে কি বলতে চাও তুমি? কি খারাপই আছে? যদি কেউ কোনো রকম ঝগড়া করো তাহলে আমার মেয়ে রেখে সোজা বাপের বাড়ি চলে যাবে, আর সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা বন্ধ থাকবে। কথাগুলো বলে রুমে চলে এসেছি। কিছুক্ষণ পর তোশিবা আসলো। আজ থেকে তো আপনি মিমের রুমে থাকবেন, তাহলে আমার রুমে কি করছেন? মানে? আব্বাজান কি বলছে মনে নেই? তোমরা 2 বান্ধবী মিলে আমাকে পাগল করে ছাড়বে। তখনই মিম এই রুমে আসলো। মিম, আমার কোনো দোষ নেই, আমি এক্ষুনি সৌরভকে তোর রুমে পাঠাচ্ছিলাম। ধুর বোকা, আমি এই জন্য আসিনি, এসেছি সৌরভকে কিছু কথা বলতে। সৌরভ, তোমাকে বলি, তোমার যাকে ভালো লাগবে তার কাছে থেকো। তুমি চাইলে তোশিবার সাথে থাকতে পারো, আমি কিছুই বলবো না। কারণ তোমাকে আমি 6 বছর পেয়েছি, আর তোশিবা মাত্র তো 1 বছরের কিছুটা বেশি সময় পেয়েছে। আমি চাই তুমি সুখে থাকতে, তাই তোমার যার সাথে থাকতে ভালো লাগবে তার কাছে থেকো, কেমন? হ্যাঁ, আমিও বলি, আপনার যার সাথে থাকতে ভালো লাগে তার কাছে থাকবেন, কেমন? আচ্ছা, আমি এখন যাই, মিশু উঠে যাবে। মিম শোনো, হ্যাঁ বলো। তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছো। আজ বড্ড বেশি ইচ্ছে খুশি আমাকে জড়িয়ে ধরতে। তুমি ধরবে আমাকে জড়িয়ে? বলে 2 হাত বাড়িয়ে দিয়েছি। তখনই মিম দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি মিমকে জড়িয়ে ধরলাম। আমাদের দুজনের কাণ্ড দেখে তোশিবা পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলে, সামনে তো জায়গা নেই, তাই পেছন দিকে আমি জড়িয়ে ধরেছি। এমনভাবে আমাদের ভালোবাসবেন, কেমন? কে বলেছে সামনে জায়গা নেই? মিমকে হাত ছেড়ে তোশিবাকে সামনে নিয়েছি। এখন থেকে তোমাদের দুজনের স্থান হলো আমার বুকে। বলে 2জনকে জড়িয়ে ধরলাম। এভাবে আমার 2 বউকে নিয়ে চলছে সংসার। আমি যা কল্পনা করিনি তাই হয়েছে। কখনো ভাবিনি আমি 2 বিয়ে করব, কিন্তু ভাগ্যের কাছে আমি পরাজিত। মাঝে মাঝে ছোট ছোট ঝগড়া আর ভালোবাসার মাঝেও আজ দেখতে দেখতে 4 বছর চলে গেছে। তানুষা আর মিশু এখন বড় হয়েছে। ওদের দুজনের চেহারা মনে হয় একজনের। চিন্তা অনেক কষ্ট হয় কোনটা মিশু আর কোনটা তানুষা। তবে মিম আর তোশিবা ঠিকই চিনে নেয় কোনটা কার মেয়ে। নিচে বসেছি, তখনই মিম আর তোশিবা এসেছে। সৌরভ, মিশু আর তানুষাকে স্কুলে ভর্তি করাবো, তুমি চলো আমাদের সাথে। এখন যাবে? হ্যাঁ, আমরা তো রেডি আছি যাওয়ার জন্য। ঠিক আছে চলো। 2জনকে নিয়ে আর 2 মেয়ে নিয়ে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে স্যারের সাথে কথা বলে সব কিছু ফাইনাল করেছি। উনি আমার 2 মেয়ে দেখে অবাক হয়েছে। আপনাদের 2 মেয়ের মা আলাদা, কিন্তু চেহারা এক হলো কিভাবে? ওরা যমজ বোন,
তবে মা আলাদা। মানে? দুই মেয়ের মা হচ্ছে ও, তোশিবাকে দেখিয়ে দিলাম। আর উনি এক মেয়ের মা, নিজের করে নিয়েছে। দুজনকে দুই মেয়ের মতো ভর্তি করেন। দয়া করে আর কিছু জানতে চান না প্লিজ। ঠিক আছে, নেন ফর্ম পূরণ করুন। বাহ, ভালো তো। আপনাদের দুইজনের স্বামীর নাম একই? আমাদের দুজনের স্বামী তো একজনই, যে আমাদের সাথে বসে আছে ও তো আমাদের দুজনেরই স্বামী। মানে? মানে ও হচ্ছে আমাদের স্বামী। আমরা দুই বান্ধবী একজনকে বিয়ে করেছি। আপনারা মেনে নিয়েছেন কি করে? আর আপনারা এতটা মিল কি করে? দুই বিয়ের মাঝে কোনো ঝগড়া হয় না? ঝগড়া হবে কেন? আমরা আমাদের সংসার নিয়ে অনেক সুখে আছি। আমরা আমাদের মেয়েকে ভর্তি করাতে এসেছি, সংসারের ব্যাপারে আলোচনা করতে না। আচ্ছা মিস্টার সৌরভ, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। দুই বউ নিয়ে এত সুখে সংসার করছেন কিভাবে? আমার তো একটাই প্যারা পাচ্ছি না। কিছু একটা মন্ত্র শিখে দিবেন ভাই। মন্ত্র শিখেও লাভ হবে না। যদি কপালে সুখ না থাকে তাহলে এক বই যন্ত্রণায় যথেষ্ট। আর সুখ থাকলে দুই বইয়ের ভালোবাসা পাওয়া যায়। সবই কপাল, যা সবার ভাগ্যে থাকে না। হ্যাঁ, তা তো একদম ঠিকই বলেছেন। নেন, এখানে সাইন করে দেন। দেন, সাইন করে দিচ্ছি। তোশিবা মিম দুজনে আমার দুই হাত ধরে বেরিয়ে এসেছে। স্যার দেখে এক চুমুকে গ্লাসের পানি সাবার করে দিয়েছে। আমরা বাসায় চলে এসেছি। এভাবেই চলছে আমাদের তিনজনের ভালোবাসার সংসার। এভাবেই সুখ থাকলে দুই বউ নিয়ে সুখে সংসার করা যায়। আর যদি কপালে দুঃখ থাকে তাহলে এক বউ নিয়ে হাজারো ঝগড়া আর যন্ত্রণা তৈরি হয়। ছোট ছোট ঝগড়ার রাগ অভিমানের মধ্যে দিয়ে চলছে আমাদের দুই বউয়ের সংসার। আর দুই মেয়ে নিয়ে হাসি খুশিভাবে কাটছে আমাদের বাবা মায়ের জীবন। সব শেষে কিছু কথা। এইটা ছিল একটা গল্প আর কিছু না। তবে বাস্তবে অনেক কারণে দুই বিয়ে করতে হয়। আপনারা যারা গল্পটা পড়েছেন বা শুনেছেন সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, গল্পটা এখানে শেষ করেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন আমার জন্য। আবারও যেন নতুন গল্প নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফিজ।